মেন্টোস বাত্তি জ্বালাও। আকাশে উড়িলাম, জলেতে ভাসিলাম। আকাশে উড়িলাম, জলেতে ভাসিলাম। তবু বন্ধুর মন পাইলাম না, বন্ধু আমার আপন হইল না। তবু বন্ধুর মন পাইলাম না, বন্ধু আমার আপন হইল না। আকাশে উড়িলাম, জলেতে ভাসিলাম। আকাশে উড়িলাম, জলেতে ভাসিলাম। কত পথ হেঁটে গেলাম, কত বন্দর নগর গেলাম। ও কত পথ হেঁটে গেলাম, কত বন্দর নগর গেলাম। তবু আমি পথিক হইলাম না। আকাশে উড়িলাম, জলেতে ভাসিলাম। আকাশে উড়িলাম, জলেতে ভাসিলাম। কত স্বপ্ন এঁকে গেলাম, কত সুর সেধে গেলাম। কত স্বপ্ন এঁকে গেলাম, কত সুর সেধে গেলাম। তবু আমি রসিক হইলাম না। আকাশে উড়িলাম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাত্তি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি। আজ মঙ্গলবার, আজ গল্পের দিন। আজকে শুধু গল্প বলা হবে, শুধু গল্প, শুধু গল্প। গল্পের পর তোমাদের ফোন নেব। আজকে এত অসাধারণ একটা গল্প বলবো, সারা বিশ্ব সাহিত্যে যে গল্পের জুড়ি মেলা ভার। তোমরা আমাকে যারা শুনছো তারা আমাকে টেক্সট করো, প্রথমে লিখো এবিসি মেন্টোস, একটা স্পেস দাও, তারপর তোমার
তুমি যা লিখতে চাও লিখো, তারপর একটা স্পেস দিয়ে তোমার নাম লিখো, তারপর পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3.1 এই নম্বরে। আজকে যে গল্পটা বলবো সেটা ফ্যান্টাবুলাস একটা গল্প, অসাধারণ একটা গল্প, এবং আমাদের ভাবতে খুবই অবাক লাগে। এই গল্পটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটার নাম হচ্ছে নৌকা ডুবি। নৌকা ডুবি। নৌকা প্রচুর ডুবে, কিন্তু কিছু কিছু নৌকা এমন ভাবে ডুবে যে সেটার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সেটা সেই নৌকার ডোবাটা, মানুষের বলে না যে নৌকা ডুবলে মানুষের কপাল পড়ে, আসলে এটা ঠিক কপাল পড়ার বিষয় নয়। নৌকা ডোবার ফলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এবং রবীন্দ্রনাথের মতো একটা মানুষ, যাকে খুব আমরা রাশভারী গম্ভীর টাইপের মানুষ জানি, তিনি যে সামান্য নৌকা ডুবিকে কেন্দ্র করে এত ভয়ঙ্কর একটা গল্প লিখতে পারেন, সেটা কল্পনার বাইরে। আমাদের একটা কথা প্রচলিত আছে গল্পে, সেটাকে বলা হয় টুইস্ট বা ক্লাইম্যাক্স। আমরা যখন সিনেমা দেখি, তখন যখন নায়ক নায়িকার প্রেম হয়, একটা পর্যায়ে নায়িকা যখন পাগল হয়ে যায়, আমরা বলি সিনেমা ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে, বা সিনেমা একটা টুইস্ট আছে, নায়ক মারা গেছে। কিয়ামত থেকে কিয়ামত ছবির কথা ভাবো, সেখানে নায়ক নায়িকা দুজনই মারা যায়। টাইটানিক ছবির কথা বলো, সেখানে নায়ক পানিতে ডুবে যায়। এগুলাকে আমরা বলি গল্পের টুইস্ট বা ক্লাইম্যাক্স। কিন্তু রবীন্দ্রনাথ এই যে নৌকাডুবি গল্পটা লিখছেন, এটা সকল টুইস্ট বা ক্লাইম্যাক্সকে ছাড়িয়ে গিয়েছে। আজকে তোমাদের জন্য আমাদের নিবেদন, মেন্টস বাত্তি জ্বালাও ফিচারিং রবীন্দ্রনাথ ঠাকুর, নৌকা ডুবি। আমরা কিছুক্ষণের মধ্যেই গল্পে ঢুকে যাব। তবে গল্পে ঢোকার আগে একটা ফোন নিলে কেমন হয় যায়, একটু মানে মুডটা চাঙ্গা করার জন্য। আমি দেখছি রিং বাজছে, দেখা যাক কে আছে লাইনে। হ্যালো 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 হ্যালো, কে বলছিলেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি সাইদুল। এই সাইদুল, কি অবস্থা? ভাই ভালো, ভাই আপনি ভালো আছেন? আমি খুবই ভালো আছি। ভাই হ্যালো। হ্যাঁ বলো ভাই। ভাই আপনারা তো ছেলেদের সাথে কথা বলতে চান না, আমি জানি না, আমি এমনি ট্রাই করলাম, ভালো লাগতেছে, দেখি কল ঢুকে গেছে। কোনো 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 সমস্যা নাই, ছেলেদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। আমি ম্যাক্সিমাম সময়, দিনের বেশিরভাগ সময় কিন্তু আমি ছেলেদের সাথেই কথা বলি। রেডিওতে হয়তো মেয়েদের কল দিয়ে একটা বেশি দেওয়া হয়, এই থেকে ভাবার কোনো কারণ নাই যে আমি মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি। কথা বলতে পারি না ভাই, আর মেয়েদের সাথে যদি আমি কথা বলতে পছন্দ করি, এটা তো পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক বিষয়। কারণ পৃথিবীর যে কোনো ছেলে কার সাথে কথা বলতে বেশি পছন্দ করবে? একটা মেয়ের সাথে কথা বলতে পছন্দ করবে, এটাই তো নিয়ম, তাই না? জি ভাই, ঠিক বলছেন। অনেক ভালো লাগতেছে আপনার সাথে কথা বলতে পারে। আচ্ছা সাইদুল, আজকে যে আমরা গল্প বলবো, বলো তো গল্পটার নাম কি? নৌকা ডুবি। ইয়েস, তুমি কি নৌকা ডুবি গল্পটা পড়ছো এর আগে? ভাই আমি পড়ি নাই ভাই, তবে নাম শুনছো? হ্যাঁ, নাম শুনছি। আর অপরিচিত ছোট গল্পটা পড়ছি এই কলেজে উঠে, মানে পড়ার ইয়াতে। আচ্ছা, নৌকা ডুবিটা শোনো। নৌকা ডুবি তোমার মাথা খারাপ করে দেবে, এত অসাধারণ একটা গল্প এটা। গল্প কাকে বলে, কত প্রকার ও কি কি, নৌকা ডুবি তার একটা বড় প্রমাণ। হ্যাঁ ভাই, এর আগে আপনার একটু যে আমি নামটা ভুলে গেছি, ওই যে রস নিয়ে যে গল্পটা বলছিলেন, ওটা আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নরেন্দ্রনাথ মিত্রের রস গল্প। রাজীব ভাই কেন আসে না? সেই সিদ্ধান্ত নিছে, তার একটু সমস্যা চলতেছে। না, উনি কি ভাই, উনি তো যেহেতু আমি শুনছিলাম ভাই উনি ক্রীড়া সাংবাদিক, তো মানে এর জন্য ভাই ইভেন্ট তো অনেক খেলাধুলা, এর জন্য কি বিজি নাকি? হ্যাঁ, খেলাধুলা নিয়ে বিজি। হ্যাঁ ঠিক ধরছো। পরে আসবে স্যার হয়তো। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ওকে, আমরা গল্পে ঢুকে যাই। এই গল্পটা রবীন্দ্রনাথ লিখছেন অনেক আগে, আজ থেকে প্রায় 100 বছর আগে। 100 বছর আগেও এত দুর্দান্ত একটা প্রেমের গল্প এবং এত টুইস্ট সহজে লেখা যায়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরই প্রমাণ। আমরা কথা আর না বাড়িয়ে চলে যাই সেই গল্পে। কলকাতা শহরের একটা গল্প। সেই কলকাতা শহরে এক বাবা আছেন, তার 2 ছেলে মেয়ে। আমাদের গল্প হচ্ছে বাবার সেই মেয়েটাকে নিয়ে। বাবার নামের দরকার নেই, বাবার সেই ছেলেটার নাম ওর দরকার নেই, আমরা শুধু মেয়েটার নাম মনে রাখি। বাবা খুবই বড় লোক, কলকাতা শহরে তার বাড়ি আছে, ভীষণ শিক্ষিত মানুষ, এবং তার রাজকন্যার মতো একটা মেয়ে আছে।
মেয়েটার নাম হেম। মেয়েটার নাম হচ্ছে হেম। সে দেখতে যেমন সুন্দরী, কথা বলে অসাধারণ সুন্দর। হেম এমন একটা মেয়ে, পৃথিবীতে কিছু কিছু নারী থাকে প্রথম দেখাতেই যাদেরকে খুব আপন মনে হয়, এবং প্রথম দেখা হওয়া মাত্রই যে মেয়ের প্রেমে ঠাস করে পড়ে যেতে হয়। হেম হচ্ছে সেই রকম একটা মেয়ে যাকে দেখা মাত্রই যে কোনো ছেলে ঠাস করে পড়ে যায়, প্রেমে পড়ে যায়। হেম খুবই নরম মনের একটা মেয়ে। হেম অসাধারণ গান গায়। হেম দেখতে সুন্দর, এটা তো বললামই। তো হেম একটা ছেলেকে ভালোবাসত। তোমরা শুনে অবাক হবা, সেই ছেলেটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। হেমের চিন্তা চেতনা ভাবনা সবকিছু জুড়ে একটা মানুষই ছিল, সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তখন জীবিত, তার বিয়ে হয়েছে, তার ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে কিছু কিছু মারাও গিয়েছে, বউটাও অনেক আগে মারা গিয়েছে। রবীন্দ্রনাথ বিপত্নী, তার বই বেরোচ্ছে কলকাতায়, সেই সময়কার গল্প এটা। হেম একজন লেখকের, রবীন্দ্রনাথ ঠাকুর একজন লেখক, একজন কবি, তার সমস্ত বই সে পড়েছে। এমন একটা রবীন্দ্রনাথের বই নাই যেটা হেম পড়েনি। রবীন্দ্রনাথের এমন একটা গান নেই যেটা হেম জানে না। এবং হেম মনে মনে নিজেকে রবীন্দ্রনাথের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করে। তার ঘরে রবীন্দ্রনাথের ছবি, তার দেয়ালে রবীন্দ্রনাথের পোস্টার, ফ্রেমে বাঁধাই করা ছবি রবীন্দ্রনাথের তার সমস্ত বাসা জুড়ে। এবং হেম মনে মনে দাবি করে যে রবীন্দ্রনাথই তার স্বামী, হবু স্বামী। হেমের বাবা, হেমের কোনো মা নেই, হেমের মা ছোটবেলায় মারা গেছে। হেমের বাবা যখনই হেমকে বলে যে তোর তো বিয়ের বয়স হলো, তোর কি কোনো পছন্দের ছেলে আছে যার সাথে আমি তোকে বিয়ে দিব? হেম তখন তার বাবাকে বলে, হ্যাঁ, আমার পছন্দের একটা মানুষই আছে, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা হাসতে হাসতে শেষ, যে আর লোক পেলি না, এরকম একটা বুড়ো লোককে তোর পছন্দ হলো। তো হেমের যে ভাইটা ছিল, সেই ভাইয়ের এক বন্ধু, দুইজন বন্ধু ছিল, একজনের নাম হচ্ছে যতীন আর একজনের নাম রমেশ। এই দুইটা ছেলেই হেমকে খুবই পছন্দ করত, ভালোবাসত, চান প্রাণ দিয়ে ভালোবাসত। যতীনও ভালোবাসত, রমেশও ভালোবাসত। একটা মেয়ে, দুইটা ছেলে, হেম, যতীন, রমেশ। যতীনের কথা বলি, যতীন খুবই হিসাবী একটা ছেলে, খুবই ক্যারিয়ারিস্ট, ক্যারিয়ার, টাকা পয়সা, নিজের সামাজিক অবস্থান, এগুলো ছাড়া সে কোনো কিছুই বিশ্বাস করে না, কোনো কিছুই তার মাথার মধ্যে নাই। অন্যদিকে রমেশ, সে ঠিক কলকাতার ছেলে না, সে কলকাতায় ওকালতি পড়তে এসেছে, সে কলকাতায় ওকালতি পড়ে, সে গ্রামের ছেলে। কিন্তু সে কি টাইপের ছেলে আমি তোমাদেরকে বলি, সে হচ্ছে খুব উপকারী টাইপের ছেলে, জনদরদি টাইপ। কোনো বিধবার বিয়ে হচ্ছে না, রমেশ ছুটে গিয়ে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে সেই বিধবাকে বিয়ে দিয়ে দিল। কলকাতায় কেউ বিপদে পড়েছে, কেউ মারা গিয়েছে, তাকে দাহ করতে হবে, রমেশ দৌড়ে গিয়ে তাকে দাহ করে আসলো। রমেশ খুবই পরোপকারী টাইপের একটা ছেলে। এবং রমেশ এবং যতীন দুইজন দুই ক্যারেক্টার, একজন খুবই ক্যারিয়ারিস্ট, খুবই হিসাবী, বুকের ভেতর ক্যালকুলেটর নিয়ে ঘুরে, আর রমেশ হচ্ছে কবি টাইপের, খুব দ্বিধায় ভুগে, সবসময় কনফিউজ থাকে, সে কি করবে জানে না। এই দুইজনই হেমকে ভালোবাসত। হেম তাহলে কাকে ভালোবাসত? তোমাদেরকে তো প্রথমেই বলছি, হেম ভালোবাসত রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের পর অন্য কোনো পুরুষকে যদি সে তার মনে স্থান দিয়ে থাকে, তাহলে সেটা যতীন নয়, ওই পাগলা, ওই কবি টাইপের, ওই বেহিসাবি, একটু খেয়ালি রমেশকে হেম পছন্দ করত। এবং এটা মোটামুটি নিশ্চিত ছিল যে রমেশ এবং হেমের বিয়ে হবে। রমেশ থাকতো একটা মেসে। মেস তো তোমরা বুঝো যে যেখানে অনেকগুলো ছেলে একসঙ্গে থাকে, একটা ছেলেদের হোস্টেলের মতো বা হলের মতো। সামনে হেমের জন্মদিন। রমেশ জন্মদিন উপলক্ষে দুইটা কাজ করলো। একটা হচ্ছে হেমের জন্মদিন উপলক্ষে সে একটা বড় কেকের অর্ডার করলো, যে সে হেমের জন্মদিনে একটা বড় কেক উপহার দেবে এবং একটা সুন্দর অনুষ্ঠান করবে, এবং সেই অনুষ্ঠানে সে হেমকে বিয়ের প্রস্তাব দেবে। হেমের বাবাকে বলবে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আর দ্বিতীয় যে কাজটা করলো রমেশ, খুব ছোট্ট একটা, মানে সে যেহেতু ওকালতি পড়াশোনা মাত্র শেষ করেছে, তখনও মক্কেল টক্কেল তত পায়নি, তারপরেও সে তার মেস বাড়ি ছেড়ে একটা বাড়ি ভাড়া করলো, যে বাড়িতে সে
তার হেমকে বিয়ে করার পর হেমকে নিয়ে উঠবে। তো এরকম জন্মদিনের সময় ঘনিয়ে আসছে, ধরো সামনের মাসের 10 তারিখ জন্মদিন। রমেশ নতুন বাড়ি নিয়েছে, একটা বিরাট বাড়ি। সেই বাড়ি সে গুছাচ্ছে, বাড়িতে সে পিয়ানো কিনছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যত বই বের হয়েছে সব কিনে ফেলছে। কারণ সে যে মেয়েটাকে পছন্দ করে হেম রবীন্দ্রনাথ ঠাকুরের পাগল, যাতে হেম তার বাড়িতে এসে রবীন্দ্রনাথের অভাব বোধ না করে, এই জন্য সে হেমের জন্য রবীন্দ্রনাথের সকল বই কিনেছে, ঘর গুছাচ্ছে। পুরুষ মানুষ যেভাবে ঘর গুছাতে পারে সর্বোচ্চ চেষ্টা সে করেছে। কারণ জন্মদিনের দিনই সে হেমকে তার বাবার সামনে বিয়ের প্রপোজাল দেবে। দেখতে দেখতে হেমের জন্মদিন এসে গেল। হেম জন্মদিন উপলক্ষে দারুণ ভাবে সেজেছে। সন্ধ্যার সময় বাড়িতে কেক চলে আসলো, বিশাল একটা কেক। জন্মদিনে আগত অতিথি ওরা সবাই চলে আসলো। আগত অতিথি বলতে হচ্ছে হেমের বাবা তো আছেই ঘরে, হেমের ভাই সেই যতীন ছেলেটা। এখন তারা অপেক্ষা করছে রমেশের জন্য, কারণ এই জন্মদিনের কেকটা রমেশ কিনেছে, জন্মদিনের আয়োজনটাও রমেশ করেছে। রমেশ কখন আসবে সবাই অপেক্ষা করছে। তো সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, তখন সবাই বলল কি ব্যাপার, রমেশ সব অনুষ্ঠানের আয়োজন করলো, রমেশ কেন আসে নাই, এখনো কেন আসে নাই? তারই তো সবার আগে আসার কথা। আর ভেতরে ভেতরে তো হেম খুবই চটপট করছে যে আজকে যদি রমেশ দেরি করে আসে তাহলে কিভাবে হবে। সেই সময় রমেশের দেরি দেখে রমেশের বাড়িতে একটা লোক পাঠানো হলো, চাকর পাঠানো হলো, যে দেখে হয়তো রমেশ কেন দেরি করছে, তাকে এখনই জলদি করে ধরে নিয়ে আসবি। সেই চাকর গিয়ে দেখল যে রমেশের বাড়ি তালা মারা, এবং পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে জানল রমেশ বিকালের দিকেই কলকাতা ছেড়ে তার গ্রামের বাড়িতে চলে গেছে। কবে ফিরবে কিছুই বলে যায়নি। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। বিরতির ওই পারে যেখানে ছিলাম, যে হেমের জন্মদিন, ওই দিন রমেশের আসার কথা, রমেশ আসেনি। এবং রমেশকে খুঁজতে যখন লোক বাসায় গেল, রমেশের বাসায় গিয়ে দেখতো বাসায় তালা ঝুলছে, এবং প্রতিবেশীরা জানালো রমেশ বিকালবেলায় কলকাতা ছেড়েই চলে গেছে, এবং কবে ফিরবে কিছুই বলে যায়নি। এটা শুনে সবাই চমকে গেল যে কি ব্যাপার, আজকে এত ইম্পর্টেন্ট একটা দিন, যে দিনে রমেশ তার বিয়েটা কনফার্ম করবে, যে দিনে হেমের জন্ম, যে দিনে সে তার বাকি জীবন কিভাবে কাটাবে সেটা ঠিক করবে, সেই দিন তার কি এমন দরকার হলো জন্মদিন যেখানে তার আসার কথা, সেই অনুষ্ঠান বাদ দিয়ে সে কলকাতার বাইরে চলে গেল, কলকাতা ছেড়ে চলে গেল। ব্যাপক একটা কনফিউশন নিয়ে রমেশকে ছাড়াই কোন রকমে কেক টেক কেটে জন্মদিনটা করা হলো। হেম মনে অসম্ভব কষ্ট পেল, তার মাথায় কোনো কিছুই কাজ করছে না। আজকে রমেশ আসবে, তাকে প্রপোজ করবে, তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হবে, তার বিয়ের কথা পাকাপাকি করা হবে। এমন একটা দিনে যখন কোনো মেয়ে অপেক্ষা করে, সেই দিন যখন তার প্রেমিকটা আসে না, সেই মেয়ে যে কি পরিমাণ কষ্ট হয়, কি ভয়ঙ্কর কষ্ট হয়, সেটা শুধু হেম নিজেই বোঝে, বা হেমের মতো যারা এই সিচুয়েশনে পড়ছে তারাই বোঝে, এর বাইরে তার কারো বোঝার কথা না। যাই হোক, তার অত্যন্ত মন খারাপ করে কেক টেক কেটে কোন রকমে জন্মদিনটা পালন করলো। কিন্তু রমেশ কোথায় গেল? রমেশের কি এমন জরুরি দরকার পড়ল যে যেদিন তার বিয়ের কথা পাকা হবে, যেদিন যে মেয়েটাকে সে এত বেশি ভালোবাসে, যার কথা সে রাত দিন ভাবে, যে মেয়েটার কথা ভেবে সে নতুন একটা বাসা নিয়েছে, সংসার করার প্রস্তুতি নিচ্ছে, মেয়েটাকে যেদিন যে বিয়ে করতে যাবে, তার কি এমন কাজ পড়লো যে সে কলকাতা ছেড়ে বাইরে চলে গেল? কাজ খুবই ভয়ঙ্কর কাজ। সেটা হচ্ছে রমেশ রেডি হচ্ছিল, দুপুর থেকে সে রেডি হচ্ছিল যে কোন রকমের তাড়াতাড়ি রেডি টেডি হয়ে সে হেমের বাড়িতে চলে যাবে, খুব আনন্দ নিয়ে বন্ধুদের সাথে হেমের জন্মদিন পালন করবে, এবং জন্মদিন শেষে হেমের বাবাকে সে বলবে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এবং আমি আমার দিক থেকে সম্পূর্ণ রেডি যে আপনার মেয়েকে বিয়ে করবো, আমি বাড়ি টাড়ি সব
নিয়েছে। এবং হেমের বাবাও রমেশকে খুব পছন্দ করে, পছন্দ না করার কোনো কারণ নাই। রমেশ অত্যন্ত কবি টাইপের একটা ছেলে। সেই সময়কার সে ওকালতি পাশ করছে, দেখতেও সুন্দর, মানুষ হিসেবে খুবই ভালো, খুব সৎ। রমেশের এই একটা পুরো কলকাতা জুড়ে খ্যাতি ছিল যে ছেলেটা অসম্ভব ভালো। কাজেই মোটামুটি নিশ্চিত একটা বিয়ে ছেড়ে মানে রমেশ কেন চলে যাবে। যেন রমেশ রেডি হচ্ছিল সেই সময় তার গ্রামের বাড়ি থেকে তার বাবার যে চাকর, সে বাবা একজনকে পাঠায়, একজন চাকর আসে তার বাড়ি থেকে। আসার পর বলে যে তোমার বাবা খুবই অসুস্থ, অসম্ভব অসুস্থ, যে কোনো সময় মারা যাবে, তোমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, যদি দেরি করো তাহলে সর্বনাশ হয়ে যাবে। সেইটা তো আর মোবাইল ফোনের যুগ না যে রমেশ বাড়ি যাওয়ার আগে মোবাইলে ফোন করে হেমকে বলে যাবে যে হেম, আমার বাবা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। সেই সুযোগটা ছিল না। আবার হেমের বাড়ি গিয়ে যে তাকে বলেও আসবে যে আমার বাবা অসুস্থ, আমি বাড়ি চলে যাচ্ছি, সেই সময়টাও ছিল না। কারণ একটা ছেলে, রমেশের মতো একটা ভালো ছেলে যখন শোনে রমেশের বাবা নাই, তার আছেই, রমেশের মা নাই, তার আছেই তার বাবা, যে তাকে মায়ের যত্নে বাবা স্নেহে বড় করছে, তার মধ্যে ছেলে যখন শুনে যে বাবা মারা যাচ্ছে, তখন তো তার মানে মাথা ঠিক থাকার কথা না। এবং রমেশেরও মাথা ঠিক ছিল না, সে কোনো কিছু না ভেবে দৌড়ে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে দেখে সে তো ট্রেনে করে বাড়ি যাচ্ছে, ভাবতেছে যায় না জানি আমি বাড়ি গিয়ে বাবাকে বাঁচা দেখবো কিনা, আমি যেতে যেতে সে মারা না যায়। তো বাড়ি গিয়ে সে অবাক হয়ে গেছে। বাড়ি গিয়ে দেখে কিসের অসুখ, কিসের কি, বাড়ি জুড়ে হিউজ আনন্দ হচ্ছে, ব্যাপক আনন্দ হচ্ছে। বাড়ি সাজানো হয়েছে, গুছানো হয়েছে, বাড়িতে মানুষ আর মানুষ। কি ব্যাপার? সেটা হচ্ছে তার বাবা, রমেশের বাবা, রমেশের বিয়ের আয়োজন করে ফেলছে। সেই সময় বাবার এই কাজটা প্রায় করতেন। যারা সেই সময় ধরো মানিকগঞ্জ থেকে কলকাতায় পড়তে গেছে, পশ্চিমবঙ্গের কোন গ্রাম থেকে, বনগা থেকে কলকাতায় পড়তে গেছে ছেলে, বাবারা বিয়ে ঠিক করে ছেলেকে খবর পাঠাতেন যে, কারণ কলকাতায় গেলে তো ছেলেরা সহজে বাড়ি ফিরতে চায় না, খবর পাঠাতেন তোমার বাবা খুবই অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি ফিরো। ছেলে বাড়ি আসতো, তখন তাকে ঠাস করে বিয়ে দিয়ে দিতেন। রমেশের বাবাও একই কাজ করছে। রমেশ যখন কলকাতায় পড়াশোনা করতেছে, এই ফাঁকে বাবা ঠিক করছে যে আমার ছেলে তো ওকালতি পাশ করেই ফেলছে, তার একটা বিয়ে দিই। এবং পাত্রী হিসেবে সে পছন্দ করছে পাশের গ্রামের একটা মেয়ে, তার মেয়েটার নাম হচ্ছে কমলা। সেই মেয়ের আবার বাবা নাই, শুধু মা আছে, খুবই দরিদ্র মেয়ে, খুবই গরিব একটা মেয়ে। তার সাথে বিয়ে ঠিক করছে। মেয়েটা দেখতে সুন্দরী, অসম্ভব কোমল তার মন। বাবা বিয়ে ঠিক করছে, রমেশের বাবা, সেই মেয়ের সাথে তার ছেলের। এবং বিয়েটা ওই দিনই হবে, কারণ হিন্দু ধর্মে আছে, মানে হিন্দুদের বিয়ের কিছু লগ্ন আছে যে এর মধ্যে মানে একটা বিশেষ সময়ের মধ্যে বিয়ে করতে হবে। আমরা যেমন চাইলেই বিয়ের দিন শুক্রবার ফেলতে পারি, বা শনিবার ফেলতে পারি, বা রবিবার ফেলতে পারি, হিন্দুরা চাইলেই পারে না, তাদেরকে পঞ্জিকা দেখতে হয়। পঞ্জিকাতে শুভ দিন বলে কিছু ডেট মার্ক করা আছে। তো দেখা গেছে যে আগামী 3 মাসে কোনো শুভ দিন নেই। যদি বিয়ে করতে হয় তাহলে আজকেই করতে হবে, আজকে না করতে পারলে আগামী 3 মাসে বিয়ে করা যাবে না। রমেশ একটা ছেলে, সে তার নিজের বিয়ে ঠিক করে সে ভাবছে বাবাকে জানাবে, চিঠি লিখে জানাবে যে বাবা আমার বিয়ে ঠিক হয়েছে, তুমি এখন মত দাও। আর সে বিয়ের কথা পাকা করার জন্য মেয়ের বাড়িতে যাচ্ছে। সেই সময় তার বাবা তাকে ধরে নিয়ে গেল বাড়িতে। গিয়ে দেখে যে তার বাবা মানে বিয়ের কথা পাকাপাকি না, বিয়ে পুরো আয়োজন করে, রান্না বান্না হচ্ছে, আত্মীয় স্বজন, বাড়ি ভর্তি লোকজন। রমেশ তো খুবই খেপে গেল। রমেশ বলল আমি এখানে বিয়ে করব না। বাবা বলল যে কেন করবা না? রমেশ বলল কারণ আমি মেয়েটাকে দেখি নাই। বাবা বলে আরে কি আশ্চর্য, তুমি দেখো নাই তো কি হয়েছে? আমি তো দেখছি, আমি তোমাকে বলতেছি মেয়ে তোমার অপছন্দ হবে না। মেয়ে দেখতে সেই রকম সুন্দর, হ্যাঁ লেখাপড়া একটু কম জানে এই মেয়ে, হ্যাঁ তোমাদের কলকাতার মেয়েদের মতো ফটফট করে সে ইংলিশ বলতে পারে না, এত আধুনিক ছোট ছোট জামা কাপড় সে পরে না, কিন্তু এই মেয়ে বউ হিসেবে খুবই ভালো, লক্ষ্মী মেয়ে, দেখতে সুন্দর, সংসারের সমস্ত কাজ সে একাই করতে পারবে, রান্না বান্নায় অত্যন্ত দক্ষ। আর আমি তোমার বাবা, আমি তো তোমার খারাপ কিছু চাই না, তোমার সংসারের জন্য যাকে ভালো হবে আমি তো তার সাথেই বিয়ে ঠিক করছি। তো রমেশ বলতেছে আশ্চর্য ব্যাপার, আমার বিয়ে ঠিক করছো অথচ আমাকে আপনি জানান নাই, হুট করে আমাকে ডেকে পাঠালেন আর এখন বলতেছেন এখনই বিয়ে করে ফেলতে হবে, এটা তো হতে পারে না। তার বাবা বলতেছে না এটাই হবে, কারণ আগামী 3 মাসে কোনো ভালো ডেট নাই, আজকের ডেটটাই ভালো,
আজকেই তোমাকে বিয়ে করতে হবে, এই জন্য তোমাকে এত আর্জেন্টলি খবর দিয়ে নিয়ে আসা হয়েছে। আর এই মেয়েটা যদি আজকে বিয়ে না হয়, বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, আজকে যদি এই মেয়েটা বিয়ে না হয়, তাহলে এই মেয়েটা অলক্ষী মেয়ে হিসেবে বিবেচিত হবে, সে হয়ে যাবে লগ্ন ভ্রষ্টা। লগ্ন ভ্রষ্টা এই শব্দটার সাথে আমাদের শ্রোতারা পরিচিত না। যারা হিন্দু ধর্মের অনুসারী তারা এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত। মানে একটা মেয়ে যখন বিয়ের ডেট ঠিক হয়, অন্য ধর্মে যেটা হয় যে বিয়ের ডেট ঠিক হয়, কোনো কারণে বিয়ে না হইতে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে বা প্রাচীন বাংলা এই নিয়মটা ছিল যে কারো কোনো মেয়ে যদি বিয়ের ডেট ঠিক হইতো এবং সেই দিন যদি তার বিয়ে না হইতো, তাহলে তাকে বলা হইতো লগ্ন ভ্রষ্টা। মানে যে বিয়েতে, যে লগ্নে তার বিয়ে ঠিক করা হয়েছে সেই লগ্নটা ভুল ছিল এবং সেই মেয়েরা সহজে বিয়ে হতো না। তো তার বাবা বলতেছে তুমি যদি এখন বিয়ে না করো, মেয়েটা হয়ে যাবে লগ্ন ভ্রষ্টা, এবং একবার সে যদি লগ্ন ভ্রষ্টা হয়, অন্য কোনো ছেলের সাথে তার কোনোদিন বিয়ে হবে না, অন্য কোনো ছেলে তাকে বিয়ে করতে যাবে না। এখন তুমিই বলো, তুমি কি জেনে শুনে, তুমি না কলকাতা এত লম্বা লম্বা লেকচার দিয়ে বাড়াও, এত বড় বড় আন্দোলন করো, মেয়েদের অধিকার নিয়ে আন্দোলন করো, মেয়েদের ভালো মন্দ নিয়ে আন্দোলন করো, তুমি এত বিশাল জনদরদি মানুষ, কিন্তু তোমার কারণে একটা মেয়ে সারা জীবনের জন্য তার কোনোদিন বিয়ে হবে না, মানে এটা কি তুমি মানতে পারবা? তখন রমেশ বাধ্য হয়ে বলে যে বাবা, লগ্ন ভ্রষ্টা হোক আর যাই হোক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। কেন আসে যায় না আমি বলি। আমি যদি এই মেয়েকে বিয়ে করি, এই কমলাকে যদি আমি, এই সুশীলাকে যদি আমি বিয়ে করি, মেয়েটার নাম থেকে সুশীলা, সুশীলাকে যদি আমি বিয়ে করি, তাহলে কলকাতায় আরেকটা মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যাবে, কারণ সেই মেয়ের সাথে আমি বিয়ে ঠিক করে অলরেডি আসছি। এখন আপনি বলেন আমি কি করব? তখন বাবা বলে তুমি আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করছো। ছেলে বলে আপনি যদি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করতে পারেন, তাহলে আমি তো আপনাকে না জানিয়ে নিজের বিয়ে ঠিক করতে পারি না। তখন বাবা বলে যে মেয়েটার নাম কি? তখন ছেলে বলে মেয়েটার নাম কি এটা তো আমি তো জিজ্ঞেস করি না, আপনি যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছেন তার নাম কি সেটাকে আমি জিজ্ঞেস করছি, তাহলে আমি যার সাথে আমার নিজের বিয়ে ঠিক করছি তার নাম আপনি জানতে চাইছেন কেন? বাবা বলে এই মেয়েটার নাম হচ্ছে, তোমার সাথে যে মেয়েটার বিয়ে ঠিক করা হয়েছে তার নাম হচ্ছে সুশীলা, তোমারটার নাম বলো। তখন রমেশ বলে তার নাম হেম। কি করে ওই মেয়ে? খুবই শিক্ষিত, ইংরেজি জানা মেয়ে, ভালো গান গায়, কলকাতায় বাবার বাড়ি আছে, খুবই বড় লোকের মেয়ে। তখন তার বাবা হেসে দেয়, বাহ, একটা মেয়ে খুব সুন্দর করে ইংরেজি বলে, খুব বড় লোকের মেয়ে, কলকাতায় বাবার বাড়ি আছে, আধুনিক জামা কাপড় পরে, তুমি সেই আধুনিক মেয়ের মোহে পড়ে নিজের গ্রামের একটা মেয়ে যার কোনো সহায় সম্বল নাই, যে দরিদ্র, যাকে তুমি আজকে বিয়ে না করলে যে মেয়ে সারা জন্মের জন্য খুঁতা হয়ে যাবে, সারা জীবনের জন্য যারা অন্য কোনো উপায় থাকবে না, যাকে হয়তো আত্মহত্যা করে মরতে হবে, তুমি একটা কলকাতার শিক্ষিত ইংরেজি জানা বড় লোকের মেয়ের জন্য তুমি নিজের গ্রামের একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলবে। এখন রমেশ পড়ে গেছে ব্যাপক দ্বিধায়। কেন দ্বিধায় পড়ছে? কারণ সে তার মন হচ্ছে অসম্ভব দয়া মায়ায় পরিপূর্ণ একটা মন। আবার সে জানে সে যদি এখানে বিয়ে না করে তার বাবার পছন্দের মেয়েকে, এই মেয়ের লাইফ পুরোটাই শেষ, তার জীবন পুরোটাই নষ্ট হয়ে যাবে, পুরো জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আবার যদি সে কলকাতায় গিয়ে আবার সে যদি হেমকে বিয়ে না করে, তাহলে হেম মনে অসম্ভব কষ্ট পাবে এবং তার নিজের মনটাও নষ্ট হয়ে যাবে। এখন একদিকে প্রেম আর একদিকে দয়া, কোনটা সে করবে? যদি গ্রামের মেয়েটাকে বিয়ে করে তাহলে সেটা হবে দয়া করে বিয়ে করা, আর যদি নিজের পছন্দের মেয়েটাকে বিয়ে করে তাহলে হবে প্রেমের বিয়ে করা। তাহলে যাবে সে কোথায়? তখন অনেক নিজের সাথে অনেক যুদ্ধের পর রমেশ তার বাবাকে বলল, আমার গ্রামের মেয়ে সে যদি আমি বিয়ে না করায় মরেও যায়, তাহলে আমার কোনো কিছু করার নাই, এই জন্য আপনি দায়ী, কারণ আপনি তার সাথে আমার বিয়ে ঠিক করেছেন, আমাকে জানাননি। এই মেয়ের জীবনে যাই ঘটুক, যে দুর্ঘটনাই ঘটুক, যে দুর্ভোগী আসুক এই মেয়ের জীবনে, তার জন্য আপনি দায়ী থাকবেন। আপনার বোকামির জন্য, আপনার জেদের জন্য আমি আমার নিজের জীবনটাকে নষ্ট করব না। আমি কলকাতায় ফিরে যাচ্ছি, কলকাতায় ফিরে গিয়ে যে মেয়েটাকে আমি পছন্দ করি, যে মেয়েটাকে আমি বিয়ে করবো বলে কথা দিছি, সেই মেয়েটাকেই বিয়ে করব, আপনি আপনার গ্রামের মেয়ে নিয়ে থাকেন।
কথা শুনে রমেশের বাবা হেসে দিল, বলল ঠিক আছে, আমি তোমাকে দোয়া করছি, তুমি কলকাতায় যাও, গিয়ে তুমি তোমার পছন্দের মেয়েটাকেই বিয়ে করো। শুধু একটা কথা মনে রেখো, কোনোদিন তুমি আমার বাড়িতে আর স্থান পাবে না, কোনোদিন তুমি আমার বাড়ি আসবে না, আমি তোমাকে ত্যায্য করলাম, আমার সকল সহ সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হবা। রমেশ হাসি মুখে বলল ঠিক আছে বাবা, তবে তাই হোক, আপনি ভালো থাকেন বলে রমেশ কলকাতার দিকে হাঁটা দিল। রমেশ যখন বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে যাচ্ছে, ট্রেন ধরে সে কলকাতা আসবে, তখন পেছন থেকে এক বিধবা মেয়ে মহিলা তাকে পিছন ফিরে ডাকল যে বাবা রমেশ, একটু পরে বৃষ্টি হবে, একটু দাঁড়িয়ে যাও, তা না হলে বৃষ্টিতে ভিজে যাবে। রমেশ অবাক হয়ে দেখল যে সে মহিলাকে চেনে না। সে বলল আপনি কে? তখন সেই মহিলা হাসতে হাসতে বলল, আজকে রাত্রে যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা, আমি সে মেয়ে, সেই সুশীলার মা। বাবা তুমি একটু দাঁড়িয়ে যাও, একটু পরে বৃষ্টি হবে। এরপর কি হলো? ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমরা আজকে বলছি রবীন্দ্রনাথের একটা অসাধারণ গল্প না, এটা একটা বিশাল উপন্যাস। উপন্যাসটার নাম হচ্ছে নৌকাডুবি। এই নৌকাডুবি গল্পে আমরা আছি, এবং তোমরা যারা এই শো শুনছো তারা আমাদেরকে চাইলে টেক্সট করতে পারো, কেমন লাগছে তোমাদের এই গল্প। প্রথমে লিখো এবিসি মেন্টোস, একটা স্পেস দিয়ে লিখো গল্পটা কেমন লাগছে, আর একটা স্পেস দিয়ে তোমার নাম লিখো এবং পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। কথা আর না বাড়িয়ে চলে যাই আমরা গল্পে। বিরতির আগে যেখানে ছিলাম, যে রমেশের সাথে বাবার হ্যাভি একটা ফাইট হয়ে গেল, যে বাবা ঠিক করছে তার মেয়ে, সেই বাংলা সিনেমার কাহিনী, বাবা নিজের পছন্দের মেয়ে, তার সাথে তার ছেলের বিয়ে হবে, কিন্তু ছেলে তো আর একটা মেয়েকে ভালোবেসে বসে রয়েছে এবং তাকে সে বিয়ে করবে বলে ঠিক করে আছে। সো বাবার সাথে সে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আসলো। বাবা তাকে ত্যায্য করলো যে ঠিক আছে তুমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করো, তুমি সুখী হও, বাবা হিসেবে আমি তোমাকে সেই দোয়া করি, কিন্তু ভুলেও কোনোদিন আমার বাড়িতে পা দেবে না, আমার সকল সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হবা, আমি তোমাকে ত্যায্য ঘোষণা করলাম, তুমি আর কোনোদিন বাড়িতে এসো না। রমেশও হাসি মুখে বাড়ি থেকে বের হয়ে গেল যে তবে তাই হোক, আমি চলে গেলাম, আপনি থাকেন আপনার মেয়েকে নিয়ে। সে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে যাচ্ছে, এখানে ট্রেন আসবে, ট্রেনে করে সে গ্রাম থেকে কলকাতায় চলে আসবে। কলকাতায় এসে সে তার পছন্দের মেয়ে হেমকে বিয়ে করবে। সে যখন বাড়ি থেকে বের হয়ে স্টেশনের দিকে যাচ্ছে, তখন পেছন থেকে এক মহিলা তাকে ডাকলো, এক বিধবা মহিলা, যে বাবা একটু বসে যাও, একটু পরে বৃষ্টি আসবে, তা না হলে বৃষ্টিতে ভিজে যাবে। রমেশ পিছন ফিরে তাকালো, তাকিয়ে দেখলো যে একটা বয়স্ক মহিলা, বিধবা, গায়ে সাদা শাড়ি, খুবই দরিদ্র চেহারা। তো সে মহিলাটাকে বললো যে আমি তো আপনাকে চিনি, আপনি কে? তখন মহিলা বলল, আজকে যার সাথে তোমার বিয়ে হবার কথা ছিল সেই সুশীলা, সেই মেয়েটির মা আমি, মানে আমি তোমার হবু শাশুড়ি হলেও হতে পারতাম। যাই হোক, আমি দূর থেকে দাঁড়িয়ে তোমার আর তোমার বাবার ঝগড়া শুনছিলাম। আমি চাই না যে আমার এবং আমার মেয়ের কারণে তোমার আর তোমার বাবার সাথে সম্পর্ক খারাপ হোক। দেখো, বিয়ে আমার মেয়ের হয়তো হবে না, হয়তো আমার মেয়ে গলায় কলসি বেঁধে নদীতে ডুবে মরবে। আমরা গরিব মানুষ, আমরা অসহায় মানুষ, দুঃখ কষ্ট মৃত্যু এগুলো আমাদের কাছে নতুন কিছু না। আমরা না হয় মারাই গেলাম, কিন্তু তা বলে তোমার মতো সোনার একটা ছেলে, তোমার বাবার মতো এত ভালো একজন মানুষ, বাবা ছেলের সম্পর্কটা শুধু এই বিয়েকে কেন্দ্র করে নষ্ট হয়ে যাবে, এটা আমি চাই না। বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি, কলকাতার যে মেয়েটিকে তুমি পছন্দ করো, যে মেয়েটির নাম তুমি বললে হেম, তার জন্য আমার অনেক দোয়া রইল, তোমার জন্য অনেক দোয়া রইল। তোমরা দুজনে সুখী হও, কলকাতায় গিয়ে তুমি সেই মেয়েটাকে অবশ্যই বিয়ে করবে। তখন রমেশ খুব অবাক হয়ে গেল। রমেশ বলল, কিন্তু আপনার মেয়েকে বিয়ে না করলে আপনার মেয়ে যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। বলে, হ্যাঁ তা হয়তো হবে, জানো বাবা, আমার মেয়ে জন্ম থেকেই খুব দুঃখী। জন্মের পরপরই ওর বাবা মারা গেছে। একটা মেয়ে কি ধরনের কপাল নিয়ে আসলে জন্মের পর তার বাবা মারা যায় বলো?
যে মেয়ের জন্মের পরই বাবা মারা গিয়েছে, সেই মেয়ের জীবনে তো কষ্ট থাকবেই, দুঃখ থাকবেই, সে তো লগ্নভ্রষ্টা হবেই, তারও মৃত্যু হয়তো অপঘাতে হবে। তুমি বিয়ে করেই যে তাকে বাঁচাতে পারবে এমন কোনো কথা নেই। তোমার সাথে বিয়ে হলো না, সারা গ্রামে ছিছি পড়ে যাবে যে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু স্বামী বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছে, চলে গিয়েছে, প্রত্যাখ্যান করেছে। আমার মেয়েটার ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে, তাকে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে হবে। তবে আমরা গরিব মানুষ, আমরা পারবো, এই কষ্টটা সহ্য করতে আমরা পারবো, কারণ কষ্টই আমাদের জীবন। কষ্ট ছাড়া আমাদের নিয়তিতে সুখ নেই। কিন্তু তুমি এখনই চলে যেও না, বাবার সাথে ঝগড়াটা মিটিয়ে ফেলো। আমি তোমার বাবাকে বুঝিয়ে বলছি যে এই বিয়ের কোনো প্রয়োজন নেই। এই ভদ্র মহিলার কথা শুনে রমেশের মনটা একদম গলে গেল। কেননা তোমাদেরকে আগেই বলেছি যে রমেশ মনের দিক থেকে অসম্ভব নরম মনের একজন মানুষ ছিল। তার মন ছিল মায়ায় পরিপূর্ণ, তার মন ছিল দয়ায় পরিপূর্ণ। কাজেই এই মহিলার কথা শুনে সে তার প্রেমের কথা ভুলে গেল। কলকাতায় হেমো নামে যে একটা মেয়ে আছে, হেম, যে মেয়েটার ক্ষেত্রে সে তার মন প্রাণ হৃদয় সবকিছু উজাড় করে দিয়ে বসে আছে, যে মেয়েটার সাথে সে বিয়ে করবে বলে এতদিন ধরে স্বপ্ন দেখছে, যে মেয়েটার সাথে তার বিয়ে হবে বলে সে গতকালকেও প্রস্তুত ছিল, যে মেয়েটাকে নিয়ে সে সংসার করবে বলে, একটা খেলা ঘর সাজাবে বলে সে একটা নতুন বাড়িও ভাড়া করেছিল। রমেশ সব কথা ভুলে গেল, তার সমস্ত মায়া এসে পড়ল এই ভদ্র মহিলার ওপর। তার বিবেক তাকে বলল যে রমেশ, তুমি না হয় তোমার প্রেমকে হারিয়ে মনের ভেতর একটা আঘাত পাবে, একটা দুর্বিষহ কষ্ট পাবে, কিন্তু সেই কষ্টটা কেবলই মনের কষ্ট, সেই যন্ত্রণাটা কেবলই হৃদয়ের যন্ত্রণা। কিন্তু তুমি তোমার সেই মনের কষ্ট বা হৃদয়ের যন্ত্রণা দূর করার জন্য তুমি যে এই মেয়েটাকে ফেলে কলকাতায় চলে যাচ্ছ, এই মেয়েটা যে কষ্ট পাবে সেটা তো কেবল মনের কষ্ট বা হৃদয়ের যন্ত্রণা না, এই মেয়েটার জন্য তো একটা জীবন মরণের প্রশ্ন। এই মেয়েটা তো এই গ্রামে টিকতে পারবে না, তার কোনোদিন বিয়ে হবে না, তাকে হয়তো আত্মহত্যা করে মরতেই হবে। এত কিছু ভেবে রমেশ বলে ফেলল, ঠিক আছে, আমি এখানেই বিয়ে করব, আপনারা বিয়ের আয়োজন করেন। এই কথা শুনে মেয়েটার মা চমকে গেল, বলল, তুমি ঠিক ভেবে বলছো তো, ঝোঁকের মাথায় বলছো না তো? তখন রমেশ এসে দিল, বলল, না, আমি ঝোঁকের মাথায় বলছি না, আমি হয়তো আমার সেই হেমোকে বিয়ে করলে বা কলকাতায় ফিরে গেলে আমি ঝকঝকে একটা বউ পাবো, খুব শিক্ষিত একটা বউ পাবো, যে বউটা খুব সুন্দর গান গায়, যে আমাকে হাসি আনন্দে সবসময় ভরিয়ে রাখবে। এটা ঠিক, কিন্তু আমার বাবা আপনাকে কথা দিয়েছেন, যে কথার উপর বিশ্বাস করে আপনারা বিয়ের আয়োজন করেছেন, সেইখানে আমি যদি বিয়ে না করি তাহলে আমি হয়তো আমার জীবনের আনন্দ থেকে বঞ্চিত হব, কিন্তু মেয়েটার জীবন তো নষ্ট হয়ে যাবে, পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমার মনে এখন আর কোনো দ্বিধা নেই, আপনি আপনার মেয়েকে রেডি করান, আমি এখানেই বিয়ে করব। যে সমস্যাটা শুরু হয়েছিল সেটার একটা সমাধান হয়ে গেল। রমেশ চিঠি লিখতে বসত হেমকে। সে লিখল, হেম, দ্বিধাই আমার জীবন, আমি রেডি হচ্ছিলাম তোমাকে বিয়ের কথা বলবো বলে, নতুন করে সংসার গোছাবো বলে আমি মনে মনে প্রস্তুত হচ্ছিলাম, বাড়িও ঠিক করেছিলাম, তোমার পছন্দের রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত বই দিয়ে পুরো বাড়িটা সাজিয়েছি, কিন্তু ওই যে বললাম দ্বিধাই আমার জীবন, আমি সবসময় দ্বিধায় ভুগি, কি করা উচিত কি করা উচিত না জানি না। আমার বাবা এরকম একটা কাণ্ড করেছে, আমাকে এই মুহূর্তেই এখানে বিয়ে করতে হচ্ছে। আমি বিয়ে করলে আমার বাবার মান সম্মান বাঁচবে, আমি বিয়ে করলে একটা মেয়ের জীবন বাঁচবে, আর আমি যদি বিয়ে না করি
তাহলে কেবল আমাদের প্রেমটা বাঁচবে, কিন্তু আমার বাবা বাঁচবে না, এই মেয়েটা বাঁচবে না, দুটো পরিবারের জীবন নষ্ট হয়ে যাবে। অনেক দ্বিধায়, অনেক যন্ত্রণায় আমি নিজেকে উৎসর্গ করলাম, আমি এখানেই বিয়ে করব। যাই হোক, ওই রাত্রেই বিয়ে হয়ে গেল। হিন্দুদের যেরকম হয়, বিয়ের রাত্রে বিয়ে হওয়ার পর ওই রাত্রে বাসর হয় না, বাসর হয় একদিন পরে। ওই রাত্রে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সে মেয়েটার দিকে, বিয়ের সময় মেয়েটার দিকে একবারও রমেশ ফিরেও তাকায়নি। কোন রকমে মাথা নিচু করে সে মন্ত্রফন্ত্র পড়ে গেছে, বিয়ে যা যা আনুষ্ঠানিকতা আছে সব করে গেছে। শুভ দৃষ্টি বলে একটা বিষয় আছে, যখন মেয়েটার দিকে তাকাতে হয় তখন রমেশ প্রথম মেয়েটার দিকে তাকালো। মেয়েটার নাম সুশীলা, কিন্তু তাকে মেয়েটার মুখ সে দেখতে পারল না, কেননা লম্বা একটা ঘোমটা দিয়ে মেয়েটার মুখ ঢাকা। মেয়েটাকে সে দেখতেই পেল না। যাই হোক, বিয়ের পরদিন তাদের বাসর হবে কলকাতায়, রমেশের সেই নতুন বাড়িতে বাসর হবে। বিয়ের পরদিন সকালবেলায় তারা নৌকা করে, বউকে নিয়ে সে ট্রেনে উঠবে না, নৌকায় করে যাবে। নৌকায় করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। নৌকা যাচ্ছে, পদ্মা নদী দিয়ে নৌকা যাচ্ছে, গঙ্গা নদী দিয়ে নৌকা যাচ্ছে। নৌকা যখন মাঝপথে, মাঝ নদীতে, তখন আচমকা আকাশ ছিল ঝকঝকে নীল, আচমকা আকাশ কোথা থেকে হঠাৎ করে কালো হয়ে গেল। শো শো করে বাতাস বইতে রাখলো, বড় বড় বজ্রপাত। তারপর শুরু হলো চরম ঝড়, খুব ভয়ঙ্কর এক ঝড়। রমেশের মনের ভেতর যে ঝড়টা বইছিল, হেমকে প্রত্যাখ্যান করার পর হুট করে বিয়ে করা ফলে রমেশের ভেতরে যে ঝড়টা বইছিল, সেই ঝড়টাই যেন তার বুকের ভেতর থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে পুরা গঙ্গা নদী সমুদ্রের মতো হয়ে গেল, আকাশ সমান ঢেউ, নৌকা দুলছে, নৌকার সমস্ত যাত্রীরা কান্নাকাটি করছে, এবং একটা বিভৎস অন্ধকার ঝড় ঢেউ পুরো নৌকাটাকে ভাসিয়ে ডুবিয়ে ফেলল। নৌকা ডুবে গেল। এরপর রমেশের আর কিচ্ছু মনে নেই। রমেশের ঘুম যখন ভাঙল, জ্ঞান যখন ফিরল পুরো একটা দিন পর, নদীর শব্দে রমেশ চোখ মেলল। চোখ মেলার পর রমেশ দেখল তার গায়ে জামা কাপড় ছিঁড়ে টিড়ে গেছে, সে একটা নদীর পাড়ে পড়ে রয়েছে। আশেপাশে কোথাও কেউ নেই, নৌকার কিছু ভাঙা অংশ পড়ে রয়েছে চারিদিকে। রমেশের মাথা কাজ করছে না। সে কোন রকমে উঠে বসে, তার সারা শরীর জুড়ে পানি, কাদা, জামা কাপড় ছিঁড়ে গেছে। সে কোন রকমে উঠে বসে দেখতে, সে ভাসতে ভাসতে আর কি, মানে যখন নৌকাটা ডুবে গেছে সে ভাসতে ভাসতে কোন ক্রমে নদীর তীরে চলে আসছে, কোন একটা গ্রামের পাশে সে চলে আসছে। সে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে কিছুক্ষণ বোকার মতো থাকলো, পুরো ব্যাপারটা সে ভাবার চেষ্টা করলো। হঠাৎ করে তার মনে পড়ল আগের রাতে তার বিয়ে হয়েছিল, তারপর সে সকালে নৌকায় করে নতুন বউকে নিয়ে কলকাতায় যাচ্ছিল, তারপর আর তার কিছু মনে নাই। তার শুধু মনে পড়লো যে তাকে স্টার্ট করতে নিষেধ করছিল তার শাশুড়ি। যখন সে বাবার সাথে রাগ করে বেরোচ্ছিল, তখন তাকে শাশুড়ি বলছিল যে বাবা একটু পরে ঝড় বৃষ্টি হবে, তুমি বাসায় বসে যাও। একটু পরে আসলে ঝড় বৃষ্টি হয়নি, ঝড় বৃষ্টি হয়েছে পরদিন। রমেশ বোকার মতো খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে জায়গাটা চেনার চেষ্টা করলো, না এই জায়গাটা, এই গ্রামটা সে চেনে না। তারপর আস্তে আস্তে সে নদীর তীর থেকে গ্রামের দিকে ঢুকতে লাগলো, এবং ভাঙা নৌকা, আশেপাশে কয়েকটা লাশ পড়ে রয়েছে। সে মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে আর কেউ বেঁচে নেই। এই করে সে যখন গ্রামের দিকে, নদীর তীর থেকে নদীর পাড় দিয়ে হেঁটে যখন সে গ্রামের দিকে ঢুকছে, তখন নদীর পাড় থেকে একটা মেয়েলি গলা বলে উঠল, আমাকে রেখে যায়েন না, আমাকে ফেলে যায়েন না।
রমেশ চমকে উঠল, চমকে উঠে দেখল তার বউ সুশীলা সে নদীর পাড়ে পড়ে রয়েছে, সেও ভেসে এসেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সে জীবিত আছে। রমেশ দৌড়ে আসলো মেয়েটার কাছে। সুশীলা তখন তার হাত ধরে বলল কাঁদতে কাঁদতে, আমাকে ফেলে যায়েন না, আমাকে ছেড়ে যায়েন না। রমেশের মনে পড়ল সে যখন নৌকায় করে বউকে নিয়ে আসছিল, রাগের চোটে সে বউয়ের পাশে বসে দিয়ে সে গিয়ে নৌকার অন্য সাইডে বসেছিল। একবারও বউয়ের পাশে বসে দিন। নৌকার যাত্রীরা রিকোয়েস্ট করতেছিল, বরযাত্রীরা রিকোয়েস্ট করতেছিল যে আপনি বিয়ে করছো তো বউয়ের পাশে বসো, বউয়ের হাতটা ধরে বসো, তো রমেশ বসেনি, অন্যদিকে মুখ ঘুরিয়েছিল। আর তার বউ আসলেই কষ্ট পাচ্ছিল ব্যাপারটা দেখে। এবং যখন তার বউয়ের জ্ঞান ফিরছে তখন তার বউ ভাবছে যে লোকটা নৌকায় আমাকে ফেলে অন্য জায়গায় বসেছিল, আজকে নৌকা ডুবে গেছে, আমরা দুজন ভেসে উঠছি নদীর তীর থেকে, সে আমাকে আবারও ফেলে চলে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলছে আমাকে ফেলে যায় না। রমেশ কোন ক্রমে তার বউকে ধরে দাঁড় করালো, তার বউ জীবিত আছে। তারপরে রমেশ এবং কমলা ধীরে ধীরে গ্রামের দিকে হাঁটতে লাগলো। গ্রামে ঢুকে তারা পোস্ট অফিস খুঁজে বের করলো। পোস্ট অফিস থেকে লোকজনকে জিজ্ঞাসা করে তারপর তারা খুঁজে বের করলো রেল স্টেশন। রেল স্টেশনে গিয়ে রমেশ জামা কিনলো তার জন্য, তার বউয়ের জন্য। কিনে পাকেটে জামা কিনলো সে। তখন আর কি নোট লেখা যাইত, টাকা না থাকলেও কাগজে লেখা যাইত যে আমার নাম অমুক তমুক, ঠিক আছে, আমি এই টাকায় কিনলাম। বাকিতে সে তার বউয়ের জন্য জামা কিনলো, কারণ তাদের পরনে জামা কাপড় ভিজে ছিঁড়ে টিড়ে গিয়েছিল। তারপর তারা ট্রেনে করে কলকাতায় চলে আসলো। রমেশ হেমর জন্য যে বাড়িটা ভাড়া নিয়েছিল সেই বাড়িতেই সে তার নতুন বউ সুশীলাকে নিয়ে উঠল। এবং রমেশ ঠিক করলো হেমকে যে সে চিঠিটা লিখেছিল সেই চিঠিটা সে ছিঁড়ে ফেললো, যে না, এই চিঠি পাঠানোর কোনো অর্থ হয় না, এমনি মেয়েটাকে বিয়ে না করে কষ্ট দিয়েছি, তারপর চিঠি লিখে তাকে আবার নতুন করে অপমান করার কোনো মানে হয় না। এর বদলে রমেশ যেটা করল, রমেশ পালিয়ে বেড়াতে লাগলো। কারণ তার নতুন বাড়ির ঠিকানা ওই অর্থে কেউ জানতো না, ওই খালি বাড়ি, ওই তার হেমের বাড়ির চাকরটা শুধু জানতো। রমেশ নতুন বাড়িতে উঠেই যে কাজটা করলো, অতি দ্রুত সে কলকাতায় নতুন আরেকটা বাসা খুঁজে বের করলো, যেটা হেমর বাড়ি থেকে অনেক দূরে। সেখানে গিয়ে তার নতুন বউকে নিয়ে উঠলো, তারপর নতুন করে জীবন শুরু করলো। কিন্তু যেহেতু সে বিয়েটা করেছে শুধুমাত্র তার বাবার কথায়, যেহেতু সে বিয়েটা করেছে কেবলমাত্র একটা অসহায় মেয়েকে সাহায্য করার জন্য, কাজেই স্ত্রীর সাথে যে স্বাভাবিক সম্পর্ক, তার সাথে আদর সোহাগ করা, তার সাথে একসঙ্গে খেতে বসা, তার সাথে এক বিছানায় ঘুমানো, এগুলি রমেশ করত না। রমেশ তার মতো সকালে উঠে খেয়ে দিয়ে, তার বউ রান্না করে রাখতো, সে খেয়ে দিয়ে তার কাজে বেরিয়ে পড়তো, সন্ধ্যায় এসে নিজে খাটের এক কোণে শুয়ে ভোসভোস করে ঘুমাতো। কারণ রমেশের মনটা তখন এত বিষিয়ে গিয়েছে যে সে আর কোনোভাবেই তার নতুন এই বউটাকে মানতে পারছিল না। এবং নতুন বউ সুশীল বারবার চেষ্টা করতেছিল রমেশের সাথে যদি তার এই সম্পর্কের আটটা যদি ভাঙে, অভিমানটা যদি ভাঙে। সুশীলা হয়তো রাত্রেবেলায় সেজে গুজে কপালে সিঁদুর দিয়ে পায়ে আলতা দিয়ে রমেশের মন ভাঙানোর চেষ্টা করত, কিন্তু রমেশ একদমই পাত্তা দিত না। কারণ রমেশের মন জুড়ে কেবল হেমো, কেবল হেমো। খালি সুশীল লক্ষ্য করত যে রমেশের টেবিলে একটা মেয়ের বাধাই করার ছবি, মেয়েটাকে সে চেনে না, খুবই সুন্দরী একটা মেয়ে। রমেশ সারাদিন সেই ছবিটা হাতে নিয়ে বসে থাকে। এক অদ্ভুত সংসার, তার স্বামী আছে, তো স্বামী আরেকটা মেয়ের ছবি হাতে নিয়ে বসা। সুশীলা জানে না মেয়েটা কে, কিন্তু মেয়েটা খুবই সুন্দরী দেখতে, এইটুক শুধু সে ছবি দেখেই বোঝে। তার স্বামী যখন চলে যায়, সুশীলাও ছবিটা হাতে নিয়ে মেয়ের দিকে রাগী চোখে তাকায় থাকে যে কে তুমি, একটা ছবি হয়েই তুমি আমার স্বামীর পুরো হৃদয় দখল করে রয়েছ, পুরো সময় দখল করে রয়েছ। ঘরে তার একটা বউ আছে বটে, সুশীলা, কিন্তু তার সাথে কিছু নাই। রমেশ অফিসে যাওয়ার আগে
ছবিটা হাতে নিয়ে কতক্ষণ দেখে, অফিস থেকে ফিরে আবার ছবিটা নিয়ে এসে বসে থাকে। আমরা যেমন ওই যে মেয়েদের প্রোফাইল পিকচারের সামনে বসে থাকি ওভাবে। তো সুশীলা তো খুবই রাগ এই মেয়েটার উপর। মেয়েটা কি আসলে? মেয়েটাকে আমরা চিনি, মেয়েটা হচ্ছে হেমুর একটা ছবি, হেমুর বাবা তুলেছিল। সেই ছবিটা রমেশ হেমুর বাড়ি থেকে চুরি করে এনে নিজের ঘরে বাঁধিয়ে রেখেছিল। রমেশ সুশীলাকে বিয়ে করেছে, কিন্তু তার মন জুড়ে প্রাণ জুড়ে কেবলই হেম এবং হেম। যাই হোক, একদিন এরকম এইভাবে চলছে, মাস গেছে। একদিন রমেশ কি এক দরকারে তার বউকে ডেকেছে, সুশীলা এদিকে শুনে যাও। তখন সুশীলা এসে বলল, আচ্ছা আমাকে আপনি সুশীলা বলে ডাকেন কেন? তো রমেশ বলল, তোমার নাম সুশীলা, আমি তোমাকে সুশীলা বলে না দেখি কি কুশীলা বলে ডাকবো? তখন মেয়ে বলে, ও বুঝেছি, আমি তো পোড়া কপালি। আপনি মানে তখনকার দিনে মেয়েদের বিয়ে হলে স্বামীরা নতুন করে নাম দিত, রবীন্দ্রনাথ ঠাকুরও তাই করছিল। তার বইয়ের নাম ছিল ভবতারিণী দেবী। রবীন্দ্রনাথ বিয়ের পর তাকে মৃণালিনী বলে ডাকত। তো তখনকার দিনে এই রীতিটা প্রচলিত ছিল। তখন মানে সুশীলা বলতেছিল যে, আপনি কি আমার নতুন নাম দিলেন? তখন রমেশ বলল, আমি তোমার নতুন নাম কেন দেবো? তোমার নাম সুশীলা না? না, আমার নাম সুশীলা না। তাহলে কি তোমার নাম? তখন মেয়ে বললো, আমার নাম কমলা। আর রমেশ বলল, ও আচ্ছা, তোমার নাম কমলা, ঠিক আছে, তোমাকে সুশীলা না, তোমাকে কমলাই বলে ডাকবো। কিন্তু বিয়ের সময় কিন্তু আমাকে বলা হয়েছিল তোমার নাম সুশীলা। বিয়ের কার্ডে ওই কথা ছিল যে তোমার নাম সুশীলা। তার রমেশ এটা পাত্তা দেন। আরেকদিন রমেশ সকালে বাসা থেকে বেরোচ্ছে, তখন সুশীলা বা কমলা তাকে এক গ্লাস দুধ দিল। রমেশ বলল, আমাকে দুধ দিচ্ছ কেন? তখন সুশীলা বা কমলা বলল, আপনি তো ডাক্তার, কত রোগী দেখেন, মাথাটা ঠান্ডা রাখতে হয়। ডাক্তার হয়ে নিজেই যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে রোগী দেখবেন কিভাবে? তখন রমেশ ঠোঁট ফুলে বলল, আমি ডাক্তার না। আমি ডাক্তার তোমাকে কে বলল? কমলা তো খুব মানে গ্রামের মেয়ে, বা সুশীলা তো গ্রামের মেয়ে, সবাইকে বলল, ও আপনি ডাক্তার না? আমাকে যে বিয়ের সময় বলা হয়েছিল আপনি ডাক্তার। না, আমি উকিল। তখন মেয়ে হেসে দিল, ও আপনি মোক্তার। তাহলে আমি মোক্তার শুনতে গিয়ে ডাক্তার শুনছি, কি কাণ্ড বলেন তো। এই হচ্ছে দ্বিতীয় খটকা। থার্ড আরেকদিন কমলা বা সুশীলা সে আবার লেখাপড়া শিখতেছে। রমেশ আবার তাকে লেখাপড়া শিখাচ্ছে, কলকাতায় বউ নিয়ে এসে লেখাপড়া শিখাচ্ছে। তো কমলা বা সুশীলা একদিন মানে তাকে সরেও সরাই শিখাচ্ছে, অনেকদিন লেখাপড়া শেখা হয়ে গেছে, এখন সে শব্দ লিখতে পারে। তখন কমলা তার স্বামীকে বলল, এক কাজ করি, আমি না লেখাপড়া শিখে গেছি, আপনাকে চমকে দেই, আমি আপনার পুরো নামটা স্লেটে লিখি। ঠিক আছে, লেখো তো আমার নামটা। তখন কমলা বা সুশীলা স্লেটে লিখল ননীলাক্ষ। ননীলাক্ষ। এটা দেখে রমেশ অবাক হয়ে গেল, এটা তো আমার নাম না। ননীলাক্ষ কার নাম? নলিনী কার নাম? বলে, কেন আপনার নাম নলিনী না? তখন রমেশ বলল, না তো, আমার নাম নলিনী না তো, আমার নাম রমেশ। মেয়ে বলল, মা, আমাকে তো সব বিয়ের সময় বলা হয়েছিল তোমার স্বামীর নাম নলিনী। এই খটকা দেখে রমেশের সন্দেহ হল। রমেশ বলল, তোমার বাড়ি কোথায় বলো তো? মেয়েটা বলল, আমার বাড়ি অমুক জায়গায়। এটা শুনে রমেশ আরো চমকাই গেল। তোমার মার নাম কি? তখন মেয়ে তার মার নাম বলে, এটা শুনে রমেশ আরো চমকাই গেল। তোমার বাবার নাম কি? তখন মেয়ে তার বাবার নাম বলে, এটা শুনে রমেশ পুরো হতভম্ব হয়ে গেল। তখন রমেশ বলতেছে, কোথাও একটা ভুল হয়েছে, তোমার মা বলছিল তোমার নাম সুশীলা। ওই মেয়ে বললো, মা, আমার তো মাই নেই, আমার শুধু বাবা আছে। তোমার মা নেই? না। তাহলে আমি কার সঙ্গে বিয়ের আসরে কথা বললাম? কোন একটা মহিলা তোমাকে হাতে তুলে দিল না? তখন আমি, না তো, কোন মহিলা তো তোমাকে হাতে আমাকে তোমার হাতে তুলে দেয়নি, আমাকে তো আমার বাবা তোমার হাতে তুলে দিল। এই রমেশের মাথায় সপ্ত আসমান ভেঙে পড়ল। রমেশ আস্তেই করে বাসার বাইরে চলে গেল এবং সে বুঝতে পারল একটা ভয়াবহ কাণ্ড ঘটে গেছে।
রমেশ যখন নৌকায় করে তার বউকে নিয়ে কলকাতায় যাচ্ছিল, ঠিক তাদের পাশের নৌকায় আরেকটা ছেলে তার বউকে নিয়ে কলকাতায় যাচ্ছিল। নৌকা ডুবে গেছে, এবং নৌকা ডুবে যায় যেটা হয়েছে, বউ বদল হয়ে গেছে। ওই নৌকার বউ এই নৌকায় চলে আসছে। রমেশ যাকে সুশীলা ভেবে, নিজের বউ ভেবে প্রায় 6-7 মাস সংসার করে ফেলছে, সে আসলে তার বউ না, সেটা হচ্ছে পাশের নৌকার ওই ছেলেটার বউ, ওই লোকটার বউ। তার বউ হয়তো নদীতে ভেসে গেছে বা ওই ছেলেটার কাছে চলে গেছে। রমেশ তো অত্যন্ত ঠান্ডা মাথার ছেলে, কবি টাইপের। তার মনে হলো যে এটা যদি সে এই মেয়েকে বলে, এই মেয়ে লজ্জায় অপমান আত্মহত্যা করে ফেলবে, এটা সে চায় না। এবং রমেশের বুক থেকে একটা পাথর নেমে গেল, যাক বাবা, আমার বউ নদীতে ভেসে গেছে, এটা অন্যের বউ, আমি এতদিন তাকে নিয়ে সংসার করতেছি, এখন এটার সমাধান কি হবে? রমেশ বাসার বাইরে বসে ভাবে ভাবে ভাবে, তখন রমেশ ভেবে ভেবে কয়েকটা সিদ্ধান্ত নিল। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে যেহেতু এই মেয়ে তার বউ না, কিন্তু ঘটনাক্রমে এই মেয়ে তার কাছে এসে জুটেছে, কাজেই প্রথম কাজ হবে হচ্ছে, যেহেতু এই মেয়ের সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, আদর্শ সোহাগের সম্পর্ক হয় নাই, তার প্রথম কাজ হচ্ছে এই মেয়েকে, যেহেতু সে জানছে মাত্র, এই মেয়েকে এক্ষুনি তার স্বামীর কাছে, যদি তার স্বামী বেঁচে থাকে তাহলে তার স্বামীর কাছে পৌঁছে দেয়, অথবা এই মেয়ের মার কাছে এই মেয়েকে পৌঁছে দেয়া। আর যতক্ষণ পর্যন্ত না এই হস্তান্তর প্রক্রিয়া হবে, পৌঁছায় দেবে, ততক্ষণ পর্যন্ত এই মেয়ের সাথে এক বাসায় থাকাই যাবে না। আর দ্বিতীয় কাজটা হবে হচ্ছে, যেহেতু তার বউ যার সাথে তার বিয়ে হয়েছিল সে হয় নদীতে ভেসে গেছে, নয়তো অন্য কোথাও চলে গেছে বা মারা গেছে, কাজে হেমকে গিয়ে, এখন হেমের সামনে গিয়ে দাঁড়াতে তার কোনো সমস্যা নেই, সে হেমের সামনে গিয়ে দাঁড়াতেই পারে, গিয়ে বলতে পারে, হেম আমি আবার ফিরে আসছি। এই দুইটা সিদ্ধান্ত নিয়ে, রমেশ তো খুবই বোকা, ঠান্ডা মাথা কিন্তু খুবই বোকা, এরকম দুটো আজগুবি সিদ্ধান্ত নিয়ে সে বাড়ি ফিরল। বাড়ি ফিরে সে তার বউ বা ভুল বউ সুশীলা কিংবা কমলাকে বলল, তোমার জন্য একটা খবর আছে। বউ চমকালে, কি খবর? বললো, তোমাকে ভালো করে লেখাপড়া শেখাবো, বাসায় থাকলে তোমার লেখাপড়া হবে না, বাসায় থাকলে তুমি ভাত রান্না করবে, ডাল রান্না করবে, মাছ রান্না করবে, আমার জন্য দুধ বানাবে, তোমাকে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায় দেব, হোস্টেল সহ, ক্যাডেট কলেজ টাইপ, ওইখানে তুমি থাকবা, পড়াশোনা শিখবা, আমি মাসে মাসে সেই স্কুলে টাকা দেব, তুমি যেদিন শিক্ষিত হয়ে বের হবা সেদিন থেকে তোমার সাথে সংসার শুরু হবে। এই বলে তার বউকে বল, তুমি এখনই জামা কাপড় গুছাও, সুটকেসে ভরো, আমি এখনই তোমাকে একটা ইংরেজি স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবো। তারপর কি হলো? ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ সঙ্গেই থাকো, তোমাদের সঙ্গে আছে আসিফ এন্তাজ রবি। রবি বসে রয়েছে রবি ঠাকুরের এক অমর প্রেম কাহিনী নিয়ে, নৌকা ডুবি। বাকি গল্প তখন হবে, ছোট্ট একটা বিরতি। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সাথে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার গল্প, অসাধারণ গল্প, অসাধারণ নৌকা ডুবি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাচ্ছ যে গল্পটা কি লেভেলের অসাধারণ। যাই হোক, কাহিনী তো এখানে পুরা প্যাচ খেয়ে গেছে। যাকে সে বউ ভেবে এতদিন সংসার করছে, সে আসলে তার বউ না, সেটা হচ্ছে পাশের নৌকার আরেকজনের বউ। এবং রমেশের তো প্রথমে মাথা খারাপ হয়ে গেছে, পরে ভেবে দেখলো না, এটা সব মিলিয়ে ভালো হয়েছে, তার অরিজিনাল বউ পানিতে ভেসে গেছে, আর এটা হচ্ছে আরেকজনের বউ। যাই হোক, যেহেতু আরেকজনের বউ, তাহলে তার সাথে তার সংসার করার প্রশ্নই আসে না। এখন তার মূল কাজ হচ্ছে আরেকজনের বউকে নিরাপদে তার স্বামীর কাছে অথবা তার বাবা মার কাছে, অভিভাবকের কাছে তুলে দেয়া। এবং এই জন্য সে তার বউকে বললো যে তুমি ইংরেজি স্কুলে ভর্তি হবা, তোমাকে লেখাপড়া শিখতে হবে, যেহেতু আমি কলকাতার একজন নাম করা উকিল, আমার সমতুল্য তোমাকে হতে হবে, বলে ভুজুং ভাজুং দিয়ে বউকে নিয়ে সে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে, যেখানকার শিক্ষকরা সবাই ইংরেজ, কাজে ইংরেজরা হলে সুবিধা কি হবে, ওরা এত বেশি ঘাটাঘাটি করবে না যে এই মেয়েটা কোথা থেকে আসলো বক্তব্য। সেইখানে মেয়েটাকে ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পর রমেশ আবার ব্যাচেলার লাইফে ফিরে গেল, এবং সে তখন গুটি গুটি পায়ে তার পুরনো প্রেম হেমের কাছে ফিরে গেল। আর অন্যদিকে একই সাথে সে চেষ্টা করছে যে ওই যে ভুল বউটা তার কাছে আসছে, তার কোনো ঠিকানা বা হদিস বের করা যায় কিনা।
সেটাও সে খোঁজ লাগিয়েছে। তো তখন তার গুগল ছিল না বা ইন্টারনেট ছিল না যে নেটে সার্চ দিলে বা ফেসবুকে স্ট্যাটাস দিলেই সাথে সাথে মেয়েটার স্বামী খুঁজে পাওয়া যাবে বা অভিভাবক খুঁজে পাওয়া যাবে। ওটা সময় লাগবে, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, ওই মেয়ের ঠিকানা নিয়ে সেই গ্রামে লোক পাঠাতে হবে, চিঠি লিখতে হবে। কাজে সে আস্তে আস্তে হেমের দিকে গেল, হেমের বাড়িতে গেল। হেম তো এতদিন পর রমেশকে দেখে ভূতের মতো চমকে উঠেছে। রমেশ এতদিন হেমের কাছে ছিল না। হেম চিন্তায় টেনশনে বিরহে সে রীতিমতো শুকিয়ে গেছে। রমেশকে দেখে সে হতভম্ব হয়ে গেছে। এবং রমেশের চেহারা যে খুব ভালো তা কিন্তু না, খুব ভালো হয়েছে তা কিন্তু না। রমেশ ওই 6 মাসের মানে একটা তুমুল মানসিক যন্ত্রণার মধ্যে সে ছিল। এমন একটা মেয়ের সাথে সে জড়িয়ে গিয়েছে, তার বউ হিসেব হয়েছে, যাকে সে মন থেকে মানতে পারেনি। আবার হেমকেও সে পুরোপুরি ভুলতে পারেনি, পুরোপুরি কি একদমই ভুলতে পারেনি। কাজে দুজনের চেহারা একদম কাঠখোট্টা হয়ে গেছে, মানে উস্কো খুস্কো চুল, চেহারা, চোখের নিচে কালি। তখন হেম খুব অবাক হয়ে বলল, রমেশ তুমি এতদিন পর কোথা থেকে এলে? তখন রমেশ বলল, আমি খুব বড় দুর্ঘটনায় পড়েছি, আমার বাবা মারা গিয়েছে। ও বাই দিস টাইম এটা রমেশ তার গ্রাম থেকে টেলিগ্রাম পেয়েছিল যে তার বাবা মারা গিয়েছে। আমার একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার কথা তোমাকে পরে বলবো, বাট আপাতত আমি খুব অসহায় অবস্থার মধ্যে আছি। তো হেম খুব স্বাভাবিক কারণে বলল যে তোমার বাবা মারা গিয়েছে, তুমি আমাদের খবর দেবে না? আমরা আর কিছু না পারি, তোমার পাশে এসে তো দাঁড়াতে পারতাম। তখন রমেশ বলল, সব কথা বাদ দাও হেম, আমি আবার ফিরে এসেছি। হেম এত লক্ষ্মী একটা মেয়ে। এতদিন রমেশ কোথায় ছিল, কেন খবর দেয়নি, বাবা মারা যাওয়ার পরও কেন জানায়নি, একটা লাইন চিঠি লিখেও কেন তাকে বলেনি, কেন একটা লাইনের টেলিগ্রাম করেনি? অন্য কোনো মেয়ে হলে এগুলি নিয়ে রমেশকে মাথা খারাপ করে ফেলত, কিন্তু হেম সেটা করল না। তার রমেশ যে তার কাছে ফিরে এসেছে এতেই সেই মহাখুশি, এতেই সে মহানন্দিত। তার গলায় আবারও গুনগুন করে গান ফিরে আসলো, তার গলায় আবারও আনন্দ ফিরে আসলো, সাগরের মতো উচ্ছল হয়ে গেল। রমেশ আর হেম আবারও প্রেম শুরু করল। আস্তে আস্তে রমেশ তার শোক, তার যন্ত্রণা, তার যে মাঝখানে জীবনে এতগুলো দুর্ঘটনা ঘটে গেল, এগুলো ভুলতে শুরু করেছে। অন্যদিকে হেম অনেকদিন পর রমেশকে কাছে পেয়ে মাঝখানের যে বিরহটুকের সময় ছিল সেগুলো ভুলতে বসেছে। একদিন হেম ঘুমাচ্ছে, মাঝরাত্রিরে রমেশ এসে হেমের বাসায় হাজির। দরজা ধাক্কিয়ে সদর দরজায় কড়া নেড়ে হেমের ঘুম ভাঙিয়েছে। হেম বলল, এত রাত্রে রমেশ তুমি? রমেশের তখন উস্কো চেহারা, চোখ রক্তের মতো লাল। রমেশ বলল, আমাকে বিয়ে করবে হেম এখনই? শুনে হেম হেসে দিল, বলল, তুমি প্রথম প্রশ্নটার উত্তর জানো, তোমাকে আমি বিয়ে করব কিনা এই উত্তর জানা আছে। আর দ্বিতীয় প্রশ্ন এখনই? এখানে আমি বলবো, ঠিক এখনই বলো তো কোথায় পুরুত পাবো, কোথায় মন্ত্র পড়বে? এখনই রাত 3টার সময় কি কাউকে বিয়ে করা সম্ভব? এই কথা শুনে রমেশ হেসে ফেলল। তারপর তাদের বিয়ের আয়োজন চলতে লাগলো। হেম অনেক যত্ন করে রমেশের জন্য জামা কিনলো, জুতা কিনলো, বিয়ের কার্ড ছাপানো হলো। রমেশও নতুন করে হেমের কথা ভেবেছে যে বাড়িটা ভাড়া নিয়েছিল, আবার সেই বাড়িতে ফিরে গেল, আবার সে ঘর ঝাড়পোছ করতে লাগলো। হেম মনোযোগ দিয়ে অত্যন্ত যত্ন করে, অত্যন্ত ভালোবাসা নিয়ে রমেশের জন্য জামা জুতা কলকাতা ঘুরে ঘুরে কিনতে লাগলো। আর তার গলায় বারবার একটা গানই বাজতে লাগলো, কতবারও ভেবেছিল। এই গানটা হেম মূলত রবীন্দ্রনাথের উদ্দেশ্যে সবসময় গাইত, যে কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় ফুলিয়া।
পৃথিবীতে যত প্রেমের গান আমি শুনছি, বাংলা কিংবা অন্য ভাষার যত প্রেমের গান শুনছি, এই গানটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমের গান। একটা মেয়ে যখন একটা ছেলেকে এই কথাটা বলে, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, আমি কতবার ভাবছি নিজেকে ভুলে যাব, নিজের অস্তিত্ব, নিজের মান সম্মান, নিজের অবস্থান, নিজের ইগো, নিজের সবকিছু ভুলে যাব এবং আমার হৃদয় খুলে কোথায় দেব? আমাদের প্রেমিকারা আমাদের হৃদয় কোথায় দিতে চায়? আমাদের হাতে দিতে চায় না। যেটা সত্যিকারের প্রেম, সেই প্রেম হৃদয়কে নিবেদন করে পায়ের কাছে। আমার হৃদয় খুলে তোমার চরণে, চরণ মানে হচ্ছে পা, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণ দেব হৃদয়ে খুলিয়া। এই অসাধারণ গানটি সেই প্রথমবারের মতো গাইল রবীন্দ্রনাথের জন্য না, তার হবু স্বামী রমেশের জন্য। শুনি সেই গানটা। তো এইভাবে যখন বিয়ের আয়োজন চলছে, রমেশ অনেকদিন পর তার গালের খোঁচা খোঁচা দাড়িগুলো কামালো, চুলগুলো ঠিকমতো কাটলো। অনেকদিন পর হেমও সুন্দর করে সাজলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কলকাতার বিশিষ্ট নাগরিক সবাইকে বিয়ের কার্ড দিয়ে দেওয়া হয়েছে। সামনের সপ্তাহে বিয়ে, এমন সময় একটা ঘটনা ঘটল। ওই যে সুশীলা বা কমলাকে যে স্কুলে ভর্তি করানো হয়েছে না, সেই স্কুলে পড়তো এক মেয়ে, সে এই রমেশকে চিনত। সে একদিন খেয়াল করলো যে রমেশ ওই স্কুলে মাঝে মাঝে আসে, এসে যে স্কুলের ওই বেতনটা দিয়ে যায় সুশীলার জন্য। এবং সে সুশীলাকে জিজ্ঞেস করলো এই লোকটা কে? তখন উনি তো আমার স্বামী। তখন এই মেয়ে চমকে গেল, স্বামী মানে? এই লোকটার সাথে না আমাদের হেমের বিয়ে হচ্ছে, এই লোকটা তো রমেশ বলে, মানে অবাক হয়ে গেছে। পরে সেই মেয়েটা হেমের বাবাকে ব্যাপারটা জানায়। হেমের বাবা শুনে অবাক হয়ে যায়, বলে মানে রমেশ বিয়ে করেছে, ওর একটা বউ আছে, সেই বউকে ও একটা স্কুলের হোস্টেলে রেখে সে আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে? অসম্ভবে হতেই পারে না। এই কথা যখন হেমের কানে গেল, হেমের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ল। কিন্তু সে দৃঢ় স্বরে বলল, রমেশ এই কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না, তোমরা নিয়ে এসো সেই মেয়েটাকে। পাড়া প্রতিবেশী, হেমের ভাই, এরা গিয়ে মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসলো। রমেশকেও এখানে ধরে বেঁধে হাজির করা হলো। মেয়েটাকে দেখে বলা হলো, সুশীলা বা কমলাকে দেখে বলা হলো, এই লোকটা কে তোমার? এই লোকটাকে চেনো? মেয়েটা মাথা নাড়ল, হ্যাঁ চিনি। কে হন উনি তোমার? মেয়েটা বলল, আমার স্বামী। এই কথা শুনে ওইখানেই হেম অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর তাদের দুইজনকে, রমেশ এবং সুশীলা বা কমলা দুইজনকে মোটামুটি অপমান করে ওই বাসা থেকে তাড়িয়ে দেওয়া হল। রমেশ হাউমাউ করে কাঁদছে। যতবার সে তার ঘর গুছাতে যায়, যতবার সে হেমের খুব কাছাকাছি চলে আসে, যতবার সে স্বপ্নে সংসার সাজাতে যায়, ততবারই কোনো না কোনো ঝড়, কোনো না কোনো ঘটনা এসে এমন সব আনপ্রেডিক্টেবল কাণ্ড কারখানা করে যেটা তার কোনোদিন হিসাবের মধ্যেই ছিল না। রমেশ মনে মনে এটা ধরে নেয়, এই জীবনে হেমকে আর আসলে পাওয়া হবে না। হেম আসলে তার জন্য জন্মায় নাই। যতবার সে প্রথমবার হেমকে বিয়ে করতে চাইল, তার বাবা বলল, আমি অসুস্থ, তুমি আসো বাড়ি গিয়ে দেখলো তার বিয়ে ঠিক। দ্বিতীয়বার সে হেমের কাছে আসছে, কলকাতায় চিঠি লিখে নতুন বউ নিয়ে নৌকা ডুবি হলো। তৃতীয়বার হেমকে সে বিয়ে করার চেষ্টা করলো, আবার তার সেই বউটা বেড়ে পড়ল। লোকজনকে যে সে খুলে বলবে যে এটা আমার বউ না, এটা আমি কুড়িয়ে পেয়েছি, তাতে কি হবে? এক হচ্ছে লোকজন এই কথাটা বিশ্বাস করবে না, দ্বিতীয়টা হচ্ছে যে মেয়েকে সে বউ হিসেবে এতদিন 6 মাস তার বাড়িতে রেখেছে, না হোক তাদের কোনো সম্পর্ক, সেই মেয়েটা তো সর্বনাশ হয়ে যাবে, সেই মেয়েটা তো অসম্ভব রকমের কষ্ট পাবে। কলকাতার সমস্ত লোক রমেশকে দেখে হাসাহাসি শুরু করলো। ওপরে ওপরে এত ভালো লোক, এত লম্বা লম্বা কথা বলে, এত সমাজ সেবা করে, এত জনসেবা করে,
আর তলে তলে এই গ্রামে একটা বিয়ে করে সেই বউকে লুকিয়ে রেখে শহরে আরেকটা মেয়েকে সে বিয়ে করতে আসছে। এর চাইতে শর্ট, এর চাইতে বাটপর, এর চাইতে বদমাশ লোক গোটা কলকাতায় তো আর একটাও নাই। রমেশ ঠিক করে সে আর কলকাতায় থাকবে না, সে কলকাতা ছেড়ে চলে যাবে। এক কাপড়ে সে কমলাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কলকাতা ছেড়ে অনেক দূরে, অনেক দূরে একটা জায়গা সে নতুন করে সংসার পাতে। ওই জায়গাটার বৈশিষ্ট্য হচ্ছে কি, ওইখানে কোনো বাঙালি নাই, ম্যাক্সিমাম লোকই হিন্দি ভাষায় কথা বলে। ওটা ঠিক পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না, ওদের ভিন্ন সংস্কৃতি। ওইখানে গিয়ে রমেশের মনে হলো এটা খুব ভালো জায়গা হলো, এখানে আমাকে কেউ চিনবে না, আমাদের কাহিনী কেউ জানবে না। আমি এবার ভাগ্যকে মেনে নিই, যতদিন পর্যন্ত না এই মেয়ে তার স্বামীর কাছে না যায় ততদিন আমি এর সাথে সংসার করতে থাকি। কারণ এই মেয়েকে তো সে আবার কোনো হোস্টেলে ভর্তি করাতে পারবে না, কারণ হোস্টেল আলারা জেনে গেছে যে এই মেয়েকে লুকায় আসে আরেকটা বিয়ে করতে চাইছে, কাজে কোন স্কুল তাকে নেবে না। আবার এই মেয়েকেও বলা যাচ্ছে না আসল কাহিনী কি। কাজে একটা অচেনা, যেখানে কোনো লোকজন তাকে চেনে না, কোনো মানুষজন চেনে না, সেখানে সংসার চালিয়ে যাওয়া ভালো। সেইখানে সংসার চালাতে লাগলো। ওই জায়গাটা ছিল এমন একটা জায়গা, কাশী নামে পশ্চিমবঙ্গে একটা জায়গা আছে, কাশীতে ইন্ডিয়াতে একটা জায়গা আছে, কাশীর কাছাকাছি একটা গ্রামে রমেশ কমলাকে নিয়ে উঠেছিল। আর এদিকে কি হলো হেমের, হেম এই যে অসুস্থ হলো, অজ্ঞান হয়ে পড়ে গেল, এরপর সে 7 দিন কোনো কিছু খেতেই পারেনি, একটা বিন্দু পানি, একটা বিন্দু দানা তার গলাতে নামেনি। ঠিক মানুষ মরে গেলে যেভাবে হা করে তাকিয়ে থাকে, হেম ঠিক সেভাবে হা করে চুপচাপ বসে থাকতো। এবং তার মন এত নরম ছিল, তার এতদিনের বিশ্বাস, তার এতদিনের ভালোবাসা, তার এতদিনের যে স্বপ্ন, সব যে এইভাবে নষ্ট হয়ে যাবে। যে রমেশকে তার প্রাণের চাইতে সে বেশি ভালোবাসত, যে রমেশকে নিজের অস্তিত্বের চাইতে বেশি বিশ্বাস করত, সেই রমেশ তাকে এইভাবে ঠকাবে। তাও এটা যে সে ঠকানো নয়, ভয়ঙ্কর ঠকানো। আরেকটা বিয়ে করে সেই বিয়ের কথা গোপন করে তাকে বিয়ে করতে আসছে, এটা না হেম কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ডাক্তার হেমকে দেখে আর বলে, ওর তো শরীরে কোনো অসুখ নেই, মনের আঘাতটাই সবচেয়ে বড় আঘাত। তখন হেমের বাবা একটা সিদ্ধান্ত নিলেন, মেয়েকে তো বাঁচাতে হবে। কি সেই সিদ্ধান্ত? ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। আজকের বিশেষ আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা ডুবি, রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা এবং তার ডুবে যাওয়ার গল্প নিয়ে আমি আসিফ রবি তোমাদের সঙ্গে আছি। যাই হোক, যেটি বলছিলাম যে রমেশ তো কলকাতা থেকে পালালো, পালিয়ে সে কাশীর কাছাকাছি একটা জায়গায় গিয়ে উঠল, যেখানে কেউ তাকে চিনে না। সেখানে গিয়ে নতুন করে তার সংসার শুরু করলো, একই সাথে কমলার স্বামীকে খোঁজা সে শুরু করলো। আর এদিকে হেম তো এত কিছু জানে না, হেম শুধু জানে যে রমেশের একটা বউ, সে ধরা পড়ছে একটা হোস্টেলে, এবং বিয়ের কথাটা গোপন করে সে তাকে বিয়ে করতে যাচ্ছিল। এর অবস্থা তো খুবই খারাপ, সে খায় না, কথা বলে না, কারোর সাথে বেশে না, চুপচাপ বসে থাকে। ডাক্তার তার কোনো চিকিৎসা করতে পারছে না। ডাক্তার বলছে যে যদি আঘাতটা যদি শরীরের কোনো আঘাত হতো, ক্ষতটা যদি শরীরের কোনো ক্ষত হতো, তাহলে আমি সারিয়ে তুলতে পারতাম, কিন্তু এই আঘাতটা মনের আঘাত, এই ক্ষতটা মনে। ডাক্তাররা শরীর পর্যন্ত পৌঁছাতে পারে, মন পর্যন্ত পৌঁছা এটা কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না। হেমের বাবা হেমকে নানানভাবে বোঝায়, সান্ত্বনা দেয় যে জীবনে দুঃখ আছে, জীবনে শোক আছে, জীবনে বিচ্ছেদ আছে, জীবনে মৃত্যু আছে, তারপরেও জীবন্ত জীবনের মতো
বইতে থাকে। সেই সময় হেমের মনে পড়ল রবীন্দ্রনাথের একটা গানের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর অসম্ভব দুঃখী একজন মানুষ ছিলেন। তার ভালোবাসার মানুষরা একে একে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছেড়ে চলে গিয়েছে। রবীন্দ্রনাথ কোনো প্রেমেই সফল হননি। রবীন্দ্রনাথের প্রথম প্রেম তার নতুন বৌঠান, তিনি অকালে মারা গেছেন। রবীন্দ্রনাথের রানু, তার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। রবীন্দ্রনাথ একটা মহিলাকে বিয়ে করেছিলেন, ভবতারিণী দেবী, তিনি অকালে মারা গেছেন। রবীন্দ্রনাথের ছেলে, মেয়ে, রবীন্দ্রনাথ খুবই আদরের মেয়ে স্বর্ণময়ী দেবী, সেও রবীন্দ্রনাথের জীবদ্দশায় মারা গেছে। রবীন্দ্রনাথের ছেলেও মারা গেছে। রবীন্দ্রনাথ কিন্তু অসম্ভব শোকাবহ একজন মানুষ ছিলেন, শোকের একজন মানুষ ছিলেন, এবং অসম্ভব দুঃখ কষ্টের মধ্যে থেকে রবীন্দ্রনাথ একটা জিনিস উপলব্ধি করেছিলেন, যেটি তিনি তার গানে লিখেছিলেন। সেটা হচ্ছে যে মানুষের জীবনে যত শোক, যত কষ্ট, যত বিচ্ছেদ, যত মৃত্যু, এটা ভোলার একমাত্র উপায় সেটা হচ্ছে স্রষ্টার কাছে নিজেকে আত্মসমর্পণ করা। যখন আমরা চাঁদের দিকে তাকাই, যখন আমরা জোছনার দিকে তাকাই, যখন আমরা নক্ষত্রের দিকে তাকাই, যখন আমরা সবুজ গাছ, অনন্ত সমুদ্র, অনন্ত নক্ষত্র বিথি, বয়ে চলা নদীর দিকে তাকাই, তখন বুঝি যে জীবন এত তুচ্ছ নয় যে ছোট ছোট কষ্টে আমাদেরকে ভেঙে পড়তে হবে। পৃথিবীকে স্রষ্টা এই কারণে সৃষ্টি করেননি যে আমরা ছোটখাটো দুঃখে বয়ে যাব, ক্ষয়ে যাব। আমরা যদি আমাদের সমস্ত কিছু স্রষ্টার কাছে নিবেদন করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত কোনো দুঃখ কষ্টে আমরা কাতর হব না। খুব বিখ্যাত একটা গান আছে, রবীন্দ্রনাথ অসম্ভব শোকগ্রস্ত অবস্থায় লিখেছিলেন সেই গানটি। তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই। এখানে তোমার বলতে স্রষ্টার কথা বোঝানো হয়েছে, যে স্রষ্টা যে অসীম ক্ষমতাবান, যে স্রষ্টা, তার কাছে আমি যত কাছাকাছি যাব, যত দূরে আমি ধাই, যত কাছাকাছি আমি যাব, যত স্রষ্টা যত কাছাকাছি যাব, তত আমি উপলব্ধি করব কোথাও দুঃখ নেই, কোথাও মৃত্যু নেই, কোথাও বিচ্ছেদ নেই। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। আর স্রষ্টা থেকে যখন আমি নিজের দিকে তাকাবো, খুব ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করব, তখন আমার ব্যক্তিগত দুঃখগুলো অনেক বড় হয়ে যাবে। তখন আমার মনে হবে যে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে, সেটাই পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের ব্যাপার। আমার মনে সুখ থাকবে না। আমার যে প্রিয়জন মারা গেছে, সেটাই সবচেয়ে বড় মৃত্যু। তিনি এই জন্য গানে লিখেছেন, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় সে দুঃখের কূপ। মানে মৃত্যু সত্যিকার অর্থে আমাকে মেরে ফেলে, আমার প্রিয়জনের মৃত্যু আমাকে মেরে ফেলে। দুঃখ সে দুঃখের একটা কুয়া হয়ে দাঁড়ায়, দুঃখের কূপ। তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই। মানে স্রষ্টার কাছ থেকে বিমুখ হয়ে যখন আমি নিজেকে নিয়ে ভাবি, তখনই আমাদের জীবনে ছোট ছোট কষ্ট, ছোট ছোট দুঃখগুলো অনেক বড় হয়ে দেখা দেয়। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। স্রষ্টার কাছে সবই আছে, সেখানে কোনো ভয় নাই। যত ভয় শুধু আমার মনের ভেতরের ভয়, এই মনের ভেতরে ভয়টি আমাকে সারাক্ষণ কাঁদায়। অন্তর গ্লানি সংসার ভার পলকে ফেলিতে কোথাকা একাকার। আমাদের মনের যত কষ্ট, আমাদের সংসারের যত ভার, পলক ফেলতে না ফেলতেই কোথায় যেন মিলিয়ে যায়। কখন মিলিয়ে যায়? জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। আমাদের জীবনের কেন্দ্রে যদি আমরা এই বিপুল সৃষ্টি, এই বিপুল স্রষ্টাকে স্থান দিই, আমরা যদি ভাবি আমাদের জীবন ছোটখাটো দুঃখে, ব্যক্তিগত কষ্টে ভেঙে পড়ার না, তখন আমাদের কাছে আমাদের ক্যারিয়ারের সমস্যা, আমাদের সংসারের সমস্যা, আমাদের জীবনের নানান সমস্যা খুব তুচ্ছ মনে হয়। খুব ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে যখন হেমো যাচ্ছিল, তখন তার মনে পড়ে রবীন্দ্রনাথের এই গানটির কথা, এই শোকের গানটির কথা, যে শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয় রবীন্দ্রনাথ শিখিয়ে গিয়েছেন। যে এই জীবন একটা ভ্রান্তি, এই জীবন একটা ফাঁদ। কারণ আমরা জন্মাই, হুট করে আমরা জন্মালাম, এবং আমরা জানি, জন্মের পর থেকে আমরা জানি
জন্মের আগে কিন্তু আমরা জানতাম না যে আমরা জন্মাবো। জন্মের পর আমরা জানলাম আমরা জন্ম হয়েছে। আমরা যত বড় হইতে থাকি আমরা বুঝতে থাকি যে আমাদের একটা মৃত্যু আছে, মানে আমাদের জন্মটাও একদম কনফার্ম, আমরা জন্মাবই, আমাদের মৃত্যুটাও কনফার্ম। মৃত্যুর পর হচ্ছে অনন্ত জীবন। কিন্তু এই মাঝখানের এই সময়টা হচ্ছে একটা কি বলবো, একটা ভ্রান্তি, একটা ফাঁদ। এই মাঝখানের এই সময় আমরা আসলে সবাই ফাঁদে আটকা পড়ে রয়েছে। আমি আটকা পড়ে রয়েছি, জাহিদ আটকা পড়ে রয়েছে, সাজেদ আটকা পড়ে রয়েছে, তোমরা আটকা পড়ে রয়েছে। এই মাঝখানের এই সামান্য জীবন, 50, 60, 70, 80 বছরের জীবনের মধ্যে কত কষ্ট, কত বেদনা, কত চাওয়া, কত না পাওয়া, কত প্রাপ্তি, কত অপ্রাপ্তি, কত দুঃখ, কত দীর্ঘশ্বাস এই ছোট্ট 60-70 বছরের জীবনে। কিন্তু জন্মের আগে আমরা একটা অনন্ত জীবনের মধ্যে ছিলাম, মৃত্যুর পর আমরা আরেকটা অনন্ত জীবনের মধ্যে যাব। আমরা যখন সেই অনন্ত জীবনের কথা ভাববো, এই আকাশে হাজার হাজার বছর ধরে নক্ষত্র আলো বিলাচ্ছে, এই নদী শত শত বছর ধরে বয়ে চলছে, এই পাহাড় লক্ষ কোটি বছর ধরে পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে। আমরাও সেরকম একটা অংশ। মাঝখানে ছোট্ট একটা সময়ের এত বড় দুঃখ, কষ্ট, যন্ত্রণা জীবনকে এত বেশি বিষাক্ত করার কি মানে? হেম যখন প্রবল কষ্টে, এই রমেশের কষ্টে যখন হেম খুব ভেঙে পড়ছে, তখন এই গানটাই তাকে বাঁচিয়ে দিল। আচমকা সে গান গাওয়া শুরু করল। যে হেম 7 দিন ধরে কোনো কথা বলছিল না, সেই হেম হঠাৎ করে তার বাবাকে বল, বাবা আমার তানপুরাটা দাও। হেমের বাবা তাড়াতাড়ি হেমের হাতে তানপুরা তুলে দিল। তখন হেম গাইতে লাগলো এই গানটা, তোমার অসীমেও প্রাণমন লয়ে। হেমকে অনেকখানি সারিয়ে তুলল। একটু সুস্থ হবার পর হেম এবং তার বাবা ঠিক করলো, কলকাতা শহর তো অনেক বিষাক্ত হয়ে গেছে। এই কলকাতা শহরে কত দুঃখের স্মৃতি, কত কষ্টের স্মৃতি। এই কলকাতা শহর থেকে কিছুদিন পালিয়ে থাকা দরকার। তারা তখন কলকাতা শহর ছেড়ে চলে গেল অন্য একটা শহরে, ইন্ডিয়ার কাশিতে। কাশিতে যাওয়ার পর সেখানে তারা একটা বাড়ি ভাড়া নিল, সেখানে তারা থাকা শুরু করলো এবং বাবা মেয়ে দুজনেই ঠিক করলো যতদিন পর্যন্ত না তারা সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত তারা ওখানেই থাকবে। কাশিতে তারা ঘুরে বেড়াচ্ছে, গান গাচ্ছে। আস্তে আস্তে হেমের মন থেকে দুঃখের মেঘগুলো কমে যাচ্ছে। এমন সময় কাশিতে হেমের সাথে একটা ছেলের পরিচয় হলো। সেই ছেলেটা কাশী, তোমরা অনেকেই হয়তো জানো, কাশী হিন্দু যারা ধর্মাবলম্বী আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা। কাশীতে নদীর ঘাটে বসে একটা ছেলে গান গাইছিল। সেই ছেলেটার গান শুনলে হেমের মন খুব, মানে সে রবীন্দ্রসঙ্গীত গাইছিল যথারীতি। গানটা শুনে হেম বেশ মুগ্ধ হয়ে গেল। পরে ছেলেটার সাথে পরিচয় হলো। সেই ছেলে কাশীতেই থাকে, কাশীতেই তার বাড়ি। ছেলেটা ডাক্তার এবং ছেলেটার নাম হচ্ছে নলিনী। নলিনী নামটা কি তোমাদের চেনা চেনা লাগে? নলিনী হচ্ছে সেই লোক যার সাথে কমলার বিয়ে হয়েছিল এবং নৌকা ডুবিতে নলিনীর বউ চলে আসছিল রমেশের কাছে। দেখ, সেটা তো আর হেম জানে না। হেমের সাথে নলিনীর দারুণ খাতির জমে গেল। তাদের দুজনের মধ্যে একটা দারুণ মিল ছিল। হেম হচ্ছে ছ্যাঁকা খাওয়া একজন মানুষ। তার মনের মানুষ তাকে দুঃখ দিয়েছে। যার সাথে তার বিয়ে হবার কথা ছিল তার সাথে তার বিয়ে হয়নি। একইভাবে নলিনীরও একই কাহিনী। নলিনীর বিয়ে হয়েছে কিন্তু বউ নিয়ে বাড়ি আসার পথে তার বউটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। ঠিক যেভাবে হেমের হবু স্বামী যেভাবে হারিয়ে গিয়েছিল, একইভাবে নলিনীরও হবু বউ অন্য একটা পদ্ধতিতে হারিয়ে গিয়েছিল। এবং দুইজন দুঃখী মানুষ হচ্ছে চুম্বকের পরস্পর বিপরীত মেরুর মতো। দুজন দুঃখী মানুষ হচ্ছে, দুজন সুখী মানুষ কখনো এক হয় না। দুজন সুখী মানুষের মিলন কখনো হয় না। কিন্তু দুজন দুঃখী মানুষ খুব সহজেই একে অন্যের কাছে আসে। কারণ দুজন দুঃখী মানুষই চায় তাদের দুঃখের উপর একটা মলম লাগাতে, একটা প্রলেপ লাগাতে। এবং তাদের দুঃখের হৃদয় এত বেশি ক্ষুধার্ত থাকে যে তারা সামনে যাকে পায় তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। দুঃখ হচ্ছে এক ধরনের ভাইরাস, এক ধরনের পরজীবী। দুঃখ খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। যার হৃদয়ে দুঃখ আছে সে হচ্ছে লতানো গাছের মতো। জাস্ট একটা আশ্রয় পেলে সেই গাছটা তত্তর করে সেই গাছটাকে ধরে, লতা যেভাবে একটা বড় গাছকে ধরে, গাছের ডাল ধরে পেঁচিয়ে পেঁচিয়ে বড় হতে থাকে,
মানুষের দুঃখী হৃদয় হচ্ছে সেই রকম ভয়ঙ্কর লতানো গাছের মতো। ললিনীও খুবই দুঃখী, তার বিয়ে হয়েছিল অকালে, বউটাকে সে হারালো। অন্যদিকে হেম খুবই দুঃখী নি, কারণ তার দীর্ঘদিনের মনের মানুষ যার সাথে তার বিয়েটি ঠিক হয়ে গেছিল, সে মুহূর্তে সেই বিয়েটা হয়নি। কাজেই দুজন দুঃখী মানবী যখন মুখোমুখি হলো, তাদের মধ্যে বন্ধুত্ব হতে, অন্তরঙ্গতা হতে বেশি সময় লাগলো না। একটা পর্যায়ে হেমের মনে হলো এই সেই মানুষ যে তার মনের ক্ষত সারাতে পারবে। সে হয়তো শরীরের ডাক্তার, কিন্তু সে যেহেতু নিজেই একজন দুঃখী মানুষ, কাজেই সে তার মনের ডাক্তার হতে পারে। অন্যদিকে ললিনীর মনে হলো যে দুঃখ সে এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিল, হারানো স্ত্রীর শোক যে ভোলার চেষ্টা করছিল, সে দুঃখ ভোলা এত তো সহজ না। তবে এই মেয়েটাই হেম, এই মেয়েটা সে এত সুন্দরী, এত বিদুষী, এত অসাধারণ গায়িকা এবং তার এত দারুণ ব্যক্তিত্ব। এই মেয়ে চাইলে আমাকে আমার জীবনের সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে পারবে। তারা দুইজন কেবলই পরস্পরের কাছে আসতে লাগলো। ছোট্ট একটা বিরতির পর গল্পের বাকি অংশ। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি। আমার সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার সঙ্গে রয়েছেন নৌকার ডুবি। রবীন্দ্রনাথ ঠাকুর তার নৌকা এবং তার ডুবে যাওয়ার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির আমি আসিফ এন্তাজ রবি। আমরা গল্পের কোন জায়গায় যেন ছিলাম? আমরা গল্পের ওই জায়গাটাই ছিলাম যে হেমের সাথে নলিনীর বন্ধুত্ব হয়েছে, অন্তরঙ্গতা হচ্ছে, ধীরে ধীরে তারা একটা প্রেমের সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, হেম এবং নলিনী প্রেম করতে থাকুক। আমরা চলে যাই রমেশ এবং তার বউয়ের কাছে। রমেশ এবং তার বউ কমলা, ওরা কেমন আছে? রমেশ আর কমলা তারা মন দিয়ে সংসার করছে। তবে রমেশ ওই আগের মতোই বউয়ের সাথে এক বিছানায় ঘুমায় না, কিন্তু সংসার ধর্ম সে করছে। সে বউয়ের যথেষ্ট যত্ন আত্মি দিচ্ছে। একদিন তার বউয়ের জ্বর আসলো। জ্বর আসার পর রমেশ খুব উদ্বিগ্ন হয়ে পড়লো। ডাক্তার ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে এসে ডাক্তার ওষুধ দিল। রমেশ তার বউকে বলে গেল, তুমি ওষুধ খাবা এবং তোমাকে রান্না বান্না করার দরকার নেই। সে একটা চাকর ঠিক করে দিয়ে গেল, সেই চাকর তোমাকে দুপুরে এসে ভাত খাইয়ে দেবে। সে ভাত রান্না করে ভাত খাইয়ে দেবে বলে রমেশ অফিসে চলে গেছে। দুপুরবেলায় কমলা যখন খেতে বসছে, হঠাৎ করে দেখে তাকে যে ভাত দেওয়া হয়েছে, একটা পেপার বিছিয়ে তার উপর প্লেট রেখে ভাত দেওয়া হয়েছে। বিছানায় বসে সে যেতে খাচ্ছে, খাবার যাতে বিছানায় না পড়ে একটা পেপার বিছিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে সে দেখে পেপারে তার ছবি। সে তো অবাক হয়েছে, আমার ছবি মানে? পরে তার ছবি নিচে লেখা যে এই মেয়েটির নাম কমলা, তার স্বামীর নাম ললিনী এবং তার স্বামী হারিয়ে গিয়েছে। এই মেয়েটি বর্তমানে আমার হেফাজতে নিরাপদে আছে। তার স্বামী যদি এই বিজ্ঞাপন পড়ে থাকেন বা এই মেয়েটিকে যদি কেউ চিনে থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। এই কমলা মেয়েটি আমার কাছে নিরাপদে আছে। এটা পড়ার পর কমলা অবাক হয়ে গেল এবং নিচে দেখলো যে নিচে রমেশের নাম লেখা। এই বিজ্ঞাপন দিচ্ছে রমেশ, নিচে দেখলো রমেশের নাম লেখা। সাথে সাথে কমলার মাথা খুলে গেল। তখনই মনে হলো যে তার বাবা মিথ্যা কথা বলেনি, তার স্বামী আসলেই ডাক্তার, তার স্বামীর নাম আসলে নলিনী। এবং নৌকা ডুবে এই কাহিনীটা হয়েছে, কারণ তারও মনে পড়ছে সে ঘুমটার আড়াল থেকে দেখছিল দুইটা নৌকা পাশাপাশি যাচ্ছিল। সে তার স্বামীর সাথে যেমন নৌকায় বসেছিল, পাশের নৌকায় আরেকটা মেয়ে তার স্বামীর সাথে বসেছিল। খুব সম্ভবত ঝড়ের পর স্বামী বদলা বদলি হয়ে গেছে, কেননা তখনকার দিনে বিয়ে হতো রাত্রে এবং স্বামী স্ত্রী কেউ কাউকে চোখের দিকে ভালো করে তাকিয়েও দেখতো না। বউ তো ঘোমটার আড়ালেই লুকায় থাকতো, ঘোমটা দিয়ে তার পুরো মুখ ঢাকা থাকতো, কাজে স্বামী তার বউয়ের চেহারাটা দেখতে পারতো না। আর বউ যেহেতু তার চোখের সামনে একটা বড় একটা ঘোমটা দেয়া, সে কিভাবে তার স্বামীকে দেখবে? কমলা যখন এই ব্যাপারটা আবিষ্কার করে এবং পেপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তার স্বামী খোঁজার জন্য, কমলা একটা মেয়ে যা হয় যে একটা পর পুরুষের সাথে সে প্রায় 1 বছর একই বিছানায় ছিল, তার সাথে সে তাকে স্বামী ভেবে
সে তার সামনেই জামা কাপড় বদলেছে, তাকে খাইয়েছে, তাকে রান্না করেছে, তারপর তাকে মানে স্বামী যাতে তাকে আদর সোহাগ করে এই জন্য সে সেজেছে, কপালে টিপ দিয়েছে, নানানভাবে স্বামীকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। এবং যাকে সে স্বামী ভেবে এতদিন 1 বছর ধরে এটি করে আসছে সেটি তার স্বামী না। এটা ভাবার পর যে কোনো বাঙালি মেয়ের যা হবে কমলারও তাই হলো। কমলার পুরো পৃথিবী তছনছ হয়ে গেল। কমলা ভাতের থালা উল্টে ফেলে আস্তে আস্তে শরীর থেকে তার সমস্ত, কমলা ধরেই নিচ্ছে তার স্বামী মারা গেছে। কারণ বেঁচে থাকতে তো তার স্বামী তাকে খুঁজতে বেরোতো, খুঁজতে বেরোলে তো কোথাও না কোথাও পেত। তার গা থেকে সমস্ত অলংকার খুলে ফেললো, সমস্ত চুড়ি গয়না সব খুলে ফেললো। রঙিন একটা শাড়ি পরা ছিল নতুন বইয়েরা যেটা পরে, সেটা খুলে ফেললো। একটা সাদা থান পরে কমলা তার এই কলঙ্কের জীবনটাকে মোছার জন্য নদীর পাড়ে গিয়ে অথই নদীতে ঝাঁপ দিল। যে নদী তাকে ভাসিয়ে আরেকটা পর পুরুষের কাছে নিয়ে এসেছিল, সেই নদীর কাছেই, অতল সেই নদীতে কমলা আত্মহত্যা করার জন্য ডুবে মরল। তবে গল্পটা কিন্তু এখানে শেষ না। তবে কমলার কপালে আরো কিছু দুর্ভোগ ছিল। প্রথমবার সে নৌকায় করে যাওয়ার সময় নৌকা ডুবিতে পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু তার মৃত্যু হয় নাই, বরং জীবন তাকে আরেকটা পুরুষের কাছে ঠেলে দিয়েছিল। আজকে সেই পুরুষ থেকে সে নিজের ইচ্ছায় মরতে চাইল, কিন্তু আজকেও হতভাগা নদী তাকে নিল না। সে পানিতে ডুবে যাওয়ার পর ভাসতে 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 তার শরীর ভেসে উঠল আরেক নদীর ঘাটে, সেটা হচ্ছে কাশী। কাশীতে লোকজন গোসল করতে এসে দেখে যে একটা মেয়ের লাশ ভাসছে। তারা তাকে তাড়াতাড়ি টেনে নিয়ে আসলো। আসার পর দেখলো যে মেয়েটা প্রায় মারা গেছে, ক্ষীণভাবে, খুব সামান্যভাবে তার বুক ধুকপুক করছে। তাড়াতাড়ি তাকে গরম দুধ খাওয়ানো হলো, তারপর মেয়েটা বেঁচে উঠল। মেয়েটা বেঁচে ওঠার পর মেয়েটার সাথে কথা বলে বোঝা গেল যে মেয়েটা ভদ্র ঘরের মেয়ে, পানিতে কোনো কারণে পড়ে গেছে, কিন্তু সে তেমন কথা বলছে না। কিন্তু এই মেয়েটাকে কোথায় রাখা যায়, কোথায় রাখা যায়? তখন তারা বলল যে আমাদের শহরের সবচেয়ে সম্ভ্রান্ত যে ঘরটা আছে, যে বাসাটা আছে, সেই বাসায় এই মেয়েটাকে রাখি। কারণ এই কাশীতে তার কোনো ভালো ভদ্রলোকের ঘর নাই যেখানে এই মেয়েটা নিরাপদে থাকবে। ওই বাসায় একটা কাজের লোক খুঁজতেছে, এই মেয়েটা সেই বাসায় কাজগুলো থাকলো। এই বলতে বলতে এর ঘাড়ে ঠেলতে 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 কমলার আশ্রয় হলো কাশীর সবচেয়ে নামী পরিবারে, যেখানে সে কাজের লোক হিসেবে নিয়োগ পেল। এবং কমলা তো লেখাপড়া শিখছিল। 2 দিন কাজ করার পর তারপর সে প্রবল হতাশায় ভেঙে পড়ল। কারণ যে বাড়িতে তার আশ্রয় হয়েছিল এটি লনিনীর বাড়ি। তার সেই স্বামী যার সাথে বিয়ে হয়েছিল, যার সাথে নৌকায় করে সে রওনা দিয়েছিল এই বাড়িতে আসবে বলে, শেষমেশ স্রষ্টা তাকে এই বাড়িতেই নিয়ে আসলো, বউ হিসেবে নয়, চাকর হিসেবে। এবং সে আরো যেন অবাক হলো যে তার স্বামী মারা যায় নাই, তার স্বামী বেঁচে আছে। এবং সে আরো যেন অবাক হলো তার স্বামী নতুন করে বিয়ের আয়োজন করছে আরেকটা মেয়েকে। তখন কমলা ঠিক করলো যে না, প্রথম কথা হচ্ছে সে তার শরীর থেকে, যেহেতু তার স্বামী বেঁচে আছে, শরীর থেকে সে সাদা কাপড় সরিয়ে সে আবার লাল কাপড় পরলো, কপালে সিঁদুর দিল এবং বাড়ি ওই নলিনীর মাকে বলল যে আমার স্বামী বেঁচে আছেন কিন্তু হারিয়ে গেছেন, এই জন্য, কিন্তু আমি জানি সে বেঁচে আছেন, আমি তাকে খুঁজছি, এই জন্য। আর সে অভিমান করে তার নিজের পরিচয়টা দিল না, এই কারণে যে নিজের পরিচয় দিলে তারা কি তাকে গ্রহণ করবে, যে তুমি আমাদের বউ হয়ে আরেকটা লোকের সাথে 1 বছর সংসার করছো। 1, 2 নাম্বার, তাকে মৃত জেনেই তো তার স্বামী আরেকটা বিয়ে করতে যাচ্ছে, কি লাভ তার নতুন বিয়েতে বাধা দিয়ে। এদিকে রমেশ ঘরে ফিরে দেখে কমলা নাই, শুধু একটা চিঠি লেখা যে আমি চললুম, আমাকে আর ফেরানো যাবে না। সাথে হচ্ছে লেখা যে আমি সব জেনে গেছি। তখন রমেশ বুঝতে পারলো যে তার বউ মানে কমলা আত্মহত্যা করেছে। তখন রমেশের মন প্রচন্ড খারাপ হয়ে গেল। এর মধ্যে সে কিছু খবর টবর পেয়েছিল, রমেশ যেহেতু তার স্বামীকে খুঁজছিল, যে তার স্বামী কাশীতে থাকে। রমেশ বউ হারিয়ে
সে কাশিতে চলে গেল যে অ্যাটলিস্ট এবার ওই মেয়েটার স্বামী, কমলার স্বামীকে খুঁজে বের করে পুরো ঘটনা তাকে বলবে। তারপর যদি তার স্বামী তাকে শাস্তি দিতে চায় শাস্তি দেবে, আর শাস্তি দিতে না চায় শাস্তি দেবে না। এবং রমেশ যেদিন কাশিতে পৌঁছালো ঠিক সেদিনই হেমের সাথে নলিনাক্ষর বিয়ের কথা চূড়ান্ত হয়েছে। এই আনন্দে হেম নদীর পাড়ে একা একা বেড়াতে এসেছে। বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছে। নদীর পাড়ে রমেশের সাথে অনেক দিন পর হেমের আবারও দেখা হয়ে গেল। এবং হেম রমেশকে নদীর পাড়ে দেখে অবাক হয়ে গেল, তুমি এখানে? রমেশ বলল, আমি বউ না, এবার স্বামী খুঁজতে এসেছি। স্বামী খুঁজতে এসেছো মানে? তখন রমেশ পুরো কাহিনী খুলে বলল। এই কথা শুনে হেম মুখে হাত দিয়ে কান্নায় ভেঙে পড়ল। তারপর হেম জিজ্ঞেস করল, যাকে খুঁজতে এসেছো ওই স্বামীর নাম কি? রমেশ যখন বলল তার নাম ললিনী, তখন হেম দ্বিতীয়বারের মতো অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের গল্পটা খুবই সহজ। সেটা হচ্ছে, মানে কি বলবো, সব ভালো তার, শেষ ভালো যার। কমলা অকারণে ওই বাসায় কাজ করে, কিন্তু অকারণে সে ললিনীর ঘরে বসে থাকে। কমলার মা, ললিনীর মা বা এটা খেয়াল করে। একদিন সে হ্যাবি ঝাড়ি মারলো যে, কি ব্যাপার, তুমি আমার ছেলের ঘরে? আমার ছেলে একটা অবিবাহিত ছেলে, তুমি একটা জোয়ান মেয়ে, তুমি কেন আমার ছেলের ঘরে এত ঘন ঘন আসো? তোমাকে না বলছে এই ঘরে আসতে না? তুমি কেন ওর বিছানা গুছাও? তোমাকে না বলছে ওর বিছানা গুছাতে না? তুমি কেন ওর বই খাতা নাড়ো? তোমাকে না বলছে সব নাড়বে না? মেয়েটা কোনো উত্তর দেয় না। আরেকদিন সে একই কাজ করতে গিয়ে ধরা পড়লো। সেদিন তো হ্যাবি কেঁপে গেছে ছেলের মা, যে তুমি তো খুবই খারাপ মেয়ে, তুমি তো চরিত্রহীন একটা মেয়ে। তোমাকে যতবার বলি যে আমার ছেলে অবিবাহিত, তুমি একটা জোয়ান মেয়ে, তার ঘরে তুমি যাবা না, তুমি সুযোগ পেলেই তার ঘরে কেন যাও? দেখি তোমার হাতে কি, দেখি তোমার হাতে কি। কমলা হাতের মুঠোতে একটা কাগজ, কিছুতেই সেটা দেখাবে না। তখন ওই মহিলা জোর করে হাতের কাগজটা খুলে দেখে একটা পত্রিকার কাটিং। এখন ওই মহিলা তো লেখাপড়া জানে না। তখন বলে, আসুক আমার ছেলে, তাকে আমি কাটিং দেখি। তুমি পত্রিকায় না জানি আমার ছেলেরে তুমি কি অন্যায় করো। ছেলে আসার সাথে দেখ দেখ এই মেয়ে তোর ঘরে ঢুকে, আমি এতবার নিষেধ করছি মুখ তুমুক। এটা ললিনীও খেয়াল করছিল যে এই মেয়েটা আড়াল থেকে তাকে লক্ষ্য করে, এবং তার কাছে খুবই অস্বস্তি লাগতো যে একটা যুবতী মেয়ে, আমি একটা অবিবাহিত পুরুষ, আমাকে কেন বারবার ফলো করবে। তখন ললিনী বলে, দেখি কাগজটা দেখি। খুলে দেখে সেখানে সেই বিজ্ঞাপনটা লেখা, এবং ওই মেয়েটারই ছবি দেয়া যে আপনার স্ত্রী কমলা আমার হেফাজতে নিরাপদে আছে, প্লিজ আপনি তাকে নিয়ে যান। সাথে সাথে তার বিয়ের, কারণ ললিনীরও বিয়ের কথা চূড়ান্ত হয়ে গেছে, সাথে সাথে ললিনীর হাত থেকে কাগজটা পড়ে যায় এবং সেও জ্ঞান হারায়। এরপরের গল্প খুবই সহজ। পারিবারিক মিটিং হয়। মিটিং এর পর ঠিক আছে, বউ বউয়ের কাছে ফিরে আসছে, আর ভাগ্য হেম এবং রমেশকে আবারও খুব কাছাকাছি নিয়ে আসে। পুরো ঘটনা শোনার পর হেম রমেশকে ক্ষমা করে দেয়, কারণ সে পুরো সিচুয়েশনটা বুঝতে পারে, এবং বুঝতে পারে যে রমেশ আসলে তাকে ছেড়ে পালিয়ে যায়নি, রমেশ আসলে হারিয়ে গিয়েছিল। ঠিক বাচ্চা ছেলে যেভাবে মেলায় হারিয়ে যায়, রমেশ ঠিক তার কাছ থেকে ওইভাবে হারিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়া তাকেই বলে যে ইচ্ছে করে পালায়, কিন্তু ইচ্ছে বিরুদ্ধে যে হারিয়ে যায় তাকে তো পালিয়ে যাওয়া বলে না। সে হারিয়ে গিয়েছিল। ছেলেবেলায় যেমন আমরা অনেকেই মেলায় হারিয়ে যেতাম, এইভাবে হেম পেল রমেশকে, কমলা পেল ললিনীকে। নৌকা ডুবিটা এইভাবেই। নৌকা ডোবা মানে সবসময় সর্বনাশ না, মাঝে মাঝে নৌকা ডুবলে অনেক ভালো কিছু ঘটে। সার্ফ এক্সেলের একটা বিজ্ঞাপন আছে, দাগ থেকে যদি কিছু শেখাই যায় তাহলে দাগই তো ভালো। নৌকা ডুবিতে যদি হারানো প্রেমিক প্রেমিকারা তাদেরকে ফিরিয়ে পায়, তাহলে তো নৌকা ডোবাই ভালো। এবং তোমাদের ভাবতে কি অবাক লাগে না, যেরকম অসাধারণ
এবং হিন্দি সিনেমার মতো এত ক্লাইম্যাক্সের একটা গল্প রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন। তোমরা যারা রবীন্দ্রনাথকে ব্যাকডেটেড ভাবো, তোমরা যারা ভাবো রবীন্দ্রনাথ অনেক আগের মানুষ, তোমাদেরকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রচুর পড়াশোনা করি, দায়িত্ব নিয়ে বলছি, রবীন্দ্রনাথ যা লিখে গেছেন আগামী আরো 1000 বছর আমাদের বাঙালিদের হেসে খেসে দিব্যি চলে যাবে। তার গল্প কখনোই পুরানো হবে না। এবং এত ক্লাইম্যাক্সের, এত হিন্দি সিনেমাটিক এই গল্পটার মধ্যে একটা সত্য লুকানো আছে, সেটা হচ্ছে মানুষ সবকিছুই পায়, প্রকৃতি মানুষের চাওয়া পাওয়ার সাথে একটু খেলা করতে পছন্দ করে। কাজেই তোমরা যারা মনের মানুষ হারিয়েছ, যারা মনের মানুষকে কাছে পেয়েও পাচ্ছ না, যারা যাদের লক্ষ্যে পৌঁছাতে পারছো না, তারা একটু ধৈর্য ধরো। ঠিক তোমার চাওয়াটা যদি সৎ হয়, তোমার ভালোবাসার মধ্যে যদি আন্তরিকতা থাকে, তাহলে জীবন তোমাকে কখনো ঠকাবে না, কখনো না। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকো। আমি জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো। আমার গল্প বলতে সব সময় ভালো লাগে, এবং আমি মনে করি মানুষের দুইটা কাজ আছে, একটা হচ্ছে গল্প শোনা অথবা গল্প বলা। আর বরাবরের মতো এই গল্পটার ব্যাপারেও বলে রাখি, আমরা শরৎচন্দ্রের দেবদাস কিংবা শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট যতগুলো গল্প এখানে করেছি, সবকটা গল্প আমরা রেডিও ফরম্যাটে, রেডিওর মতো করে বানিয়ে নিয়েছি। মানে একটা গল্পের আসরে একটা বই লেখা হয় এক ফরম্যাটে, সেই বইটার উপর যখন সিনেমা বানানো হয় সেটা হয় অন্য ফরম্যাটে। আর সেই বইটার উপর যখন আমি গল্প বলি, তখন গল্পের অনেক কিছু ঘটনা আমি আগে ঘটনা পিছনে নিয়ে যাই, পিছনের ঘটনা আগে নিয়ে যাই। এটা এক ধরনের ফিউশন বলতে পারো। আমরা রবীন্দ্রনাথের নৌকা ডুবি যে গল্পটার কথা বললাম, বারবার বলছি নৌকা ডুবি একটা গল্প, কিন্তু রবীন্দ্রনাথ যে নৌকা ডুবি উপন্যাসটা লিখেছেন সেখানে রমেশ আছে, লনিলি আছে, সবই আছে, গল্পের বেসিক স্ট্রাকচার এটাই। কিন্তু শেষের দিকে রবীন্দ্রনাথ কিন্তু এত হ্যাপি এন্ডিং দেননি। এই রবীন্দ্রনাথের মূল উপন্যাসে কিন্তু রমেশ এবং হেম দুজন কিন্তু সেই বিরহ যুবক যুবতী থেকে যায়, এবং গল্পের মাঝখানে অনেক পরিবর্তন আছে। তো আমরা বেসিক গল্পটা বলেছি হচ্ছে এই কারণে যে এটাকে একটা সিনেমাটিক উপায়ে তোমাদের সামনে তুলে ধরলাম। কোথাও মানে রবীন্দ্রনাথের মূল উপন্যাসের কোথাও রমেশ এবং হেমের শেষ পরিণতি হ্যাপি এন্ডিং এইভাবে দেখানো হয়নি, কিন্তু কমলা আর ডাক্তার নলিনী তাদের মিলনটা ভালোভাবে দেখানো হয়েছিল, এবং নৌকা ডুবি সেই টুইস্টটা তো ছিল। আমরা আমাদের মতো করে ফিউশন করে সেটা বলেছি, এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের এই গল্প শুনে তোমাদের যদি কারো, এই লাখ লাখ মানুষ আমাদেরকে শোনে, তার মধ্যে একজনও যদি এই কঠিন উপন্যাসটা পড়া শুরু করে সাহস করে রবীন্দ্রনাথের নৌকা ডুবি, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। এবং যখন আমি বইমেলায় যাই, যখন ছেলে মেয়েরা আমার কাছে জানতে চায় যে এই বইটা কোথায় পাবো, বা কেউ যখন ফেসবুক ইনবক্স করে যে এই গল্পটা কোথায় পাবো, দলেন্দ্রনাথ মিত্রের বই কোথায় পাওয়া যায়, তখন মনে হয় যে মেন্টস বাতি জ্বালাও শোতে আমরা শো করে খালি মেয়েদের সাথে ফালতু গল্প গুজব করি না, মাঝে মাঝে এমন কিছু কাজ করি যেটা সমাজ পরিবর্তনের ভূমিকা রাখে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশে এমন কোন স্কুল নাই যেখানে একসঙ্গে 1 লক্ষ মানুষকে বা কয়েক লক্ষ মানুষকে রবীন্দ্রনাথের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিশ্বের কোথাও এরকম কোন স্কুল নাই। এই শোটা খুবই হালকা চালের একটা শো, খুবই সূক্ষ্মভাবে এখানে কথা বলা হয়। যেখানে আমরা রবীন্দ্র গবেষণা বলে যে রবীন্দ্রনাথ ও প্রেম, ওখানে আমরা বলি রবীন্দ্রনাথ তার গার্লফ্রেন্ডস, এবং আমরা আমাদের মতো করে বলি বলে, আমরা তোমাদের ভাষায় কথা বলি বলে একসঙ্গে কয়েক লক্ষ মানুষকে আমরা আলো পৌঁছে দিতে পারি। তোমাদের সাথে দেখা হবে, কথা হবে আগামী শুক্রবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর এই গল্প নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজে করতে পারো, www.facebook.com/abcradio.bd.fm, অথবা চাইলে আমাকেও ইনবক্স করতে পারো www.facebook.com/thisisrobi, THISISRABI, অথবা আমাকে সরাসরি সার্চ করতে পারো। আমার কোনো পেজ নেই, আমার জাস্ট পার্সোনাল আইডি আছে, আসিফ এন্তাজ রবি, ASHIF স্পেস ENTAZ স্পেস RABI। এটা লিখে দেখবা যে 10-12টা অ্যাকাউন্ট আছে, একটা মাত্র অ্যাকাউন্টের মালিক আমি, বাকিগুলা সব
তোমরাই হয়তো কেউ না কেউ খুলছো, যেটা মোটামুটি 80-85 হাজার ফ্যান ফলোয়ার দেখবে, সেটাই আমার পেজ। আমাকে এই গল্পের ব্যাপারে বা অন্য গল্পের ব্যাপারে তোমরা লিখবে। আমি হাসি মুখে গল্প করতে পছন্দ করি, গল্প শুনতেও পছন্দ করি। ভালো থাকো, গল্প করো, গল্প শোনো। মেন্টোস বাতি জ্বালাও।